আমরা এখন ঘটনায় চলে যাব। আসলে এই আকস্মিক যুবদার এই আকস্মিক ঘটনাটা আমাকে বেশ নাড়া দিয়েছে। এখনো যারা রেডিও শুনছেন বা বিভিন্ন জায়গায় টেলিভিশন দেখছেন, তার ভয়েস এখনো শোনা যাচ্ছে বিভিন্ন বিজ্ঞাপনের সাথে এবং খুব ভাবতে কষ্ট হচ্ছে যে এই মানুষটি আমাদের মাঝে নেই। ওকে, আমরা চলে যাব ঘটনায়। আমাদের ১ম যে ঘটনাটি পাঠিয়েছেন, আমি তার মতো করেই বলছি। হ্যালো রাসেল ভাই, আমার নাম মোশাররফ হোসেন হিমু। আমি চৌধুরীহাট, কোম্পানিগঞ্জ, নোয়াখালী থেকে লিখছি। এটা আমার ২য় তম স্টোরি, কিন্তু আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার সাথে ঘটেনি, আমি দেখিনি। এটা আমাদের এলাকার একজন নাইট গার্ড তার কাছ থেকে শোনা। আমি আমাদের এলাকার বাজারে ব্যবসা করি। মানে যিনি আমাদের ঘটনাটা পাঠিয়েছেন তিনি ঠিক নাইট গার্ডের মতো করে বলছেন এবং শেষে এক জায়গায় বলেছেন যে এই ঘটনাটার সত্যতা কতটুকু তা তিনি জানেন না। কিন্তু আমার কাছে ঘটনাটি খুব অদ্ভুত লেগেছে। যদি সত্যি হয় তাহলে আসলে অদ্ভুত। আমি শেয়ার করছি। আমি আমাদের এলাকার বাজারে ব্যবসা করি। তো আমাদের একটা নিয়ম বা মুদ্রাদোষ বলতে পারেন। দোষটি হচ্ছে রাত ১২টার দিকে আমি এবং আমার আরো ২ জন ফ্রেন্ড মিলে চায়ের দোকানে যাই এবং আ আ এবং চায়ের দোকানে যাই এবং সেখানে চা খেতে বাজারে আচ্ছা চায়ের দোকানে যাই। সেখানে অনেক সময় নাইট গার্ডরাও চা খেতে আসেন এবং তারা তখনই শুরু হয় বিভিন্ন রকম গল্প। যাই হোক, সেদিন রাতে আমরা গেলাম চা খেতে। রাত ১২টা কি ১২:৩০ দিকে। আমরা দোকানদারকে চা অর্ডার করে বসে অপেক্ষা করছি চায়ের জন্য। কিন্তু লোকজন কম দেখে চাচা চুলা অফ করে দিয়েছিলেন। যার কারণে চায়ের পানি ঠান্ডা হয়ে যায়। চাচা আবার চায়ের পানি চুলায় উঠিয়ে আমাদের অপেক্ষা করতে বললেন। আমরা ৩ জন বসে আছি। আমি, রাজু আর আমাদের রূপম ভাই। আমাদের এলাকার রাত ১১টা থেকে শুরু করে বাজারের দোকানগুলো বন্ধ হতে শুরু করে এবং আস্তে, আস্তে ১২টার মধ্যেই বাজারে নেমে আসে নিস্তব্ধতা। সেদিনও বাজার খুব ঠান্ডা ছিল, যার কারণে দোকানদার চাচার দোকানে মানুষজন ছিল না। সে যাই হোক, আমরা ৩ জন বসে কথা বলছি। তখন দোকানদার চাচার দোকানে একজন লোক ঢোকেন। তার গায়ে নাইট গার্ডের পোশাক পরিহিত। আমাদের বুঝতে অসুবিধা হলো না যে ইনি নতুন করে যোগ দেয়া একজন নতুন নাইট গার্ড। তো তিনিও বসে চায়ের অর্ডার করে অপেক্ষা করতে লাগলেন। আমরা ৩ জন তার দিকে তাকিয়ে রইলাম। তাকানোর কারণটা হচ্ছে উনার শরীরটা অনেক মোটা ছিল, যা বলা যেতে পারে দেখার মতো। তারপর উনি আমাদের সাথে কথা আরম্ভ করলেন। আমরাও সময় কাটানোর জন্য উনাকে প্রশ্ন করতে লাগলাম। যেমন এর আগে কোথায় ছিলেন? সংসারে কে, কে আছেন? ছেলে-মেয়ে কয়টা? আপনার বেতন কত? এইসব নরমাল কথাবার্তা চলতে লাগলো। আর এমন কথার মাঝেই আমরা কিভাবে যেন ভূত বিষয়টায় চলে যাই। হুম। আর সেদিন ওই নাইট গার্ডের মুখে শুনি একটি ভয়ংকর গল্প, জীবনের গল্প। তিনি অবশ্য আমাদের বলতে চাচ্ছিলেন না। কিন্তু আমরাই জোর করে উনার মুখ থেকে ঘটনাটি বের করলাম। আমি তার ভাষায় ঘটনাটি বলার চেষ্টা করছি। আমি তখন এই বাজার থেকে আরো ছোট একটা গ্রামের বাজারে কাজ করতাম, নাইট গার্ডের কাজ। বাজারের নাম প্রকাশ করলাম না। আমার সাথে আরো একজন ছিলেন, নাম ফারুক। সে পাহারা দিত বাজারের পূব মাথায় আর আমি ছিলাম পশ্চিমের মাথায়। আমি আমার পাহারা দেওয়ার জায়গাটার একটু বর্ণনা দেই। আমি বাজারের পশ্চিম পাশে যতগুলো দোকান আছে এগুলা আমার হেফাজতে থাকতো। বাজারের একদম শেষ মাথায় একটা মেইন রোড, যেটা বলা হয় আরকি, ঠিক তার ৬ থেকে ৭ হাত দূরে একটি ৩ রাস্তার মাথা। এখানে রাস্তাটা একটা বাজারের দিকে আসে। আরেকটা বাজার থেকে বাইরের দিকে। আর অন্যটা আড়াআড়ি করে অন্য একটা দিকে কোথাও গেছে, যা আমার জানা ছিল না। আমি ৩ রাস্তার মাথার ঠিক পাশেই একটা পুরনো ধরনের ঘর আছে, যেটা আগে কেউ একজন দোকান করত, তা বুঝতে অসুবিধা হলো না। কিন্তু এখন আর করছে না। মনে হয় ৫-৬ বছর এটার ভেতরে কেউ প্রবেশ করেনি। কিন্তু আমি মাঝে, মাঝে এটার ভেতর প্রবেশ করতাম, কারণ এটার দরজা বলে কিছু ছিল না, ভেঙে গেছে বলা যায়। আমি প্রায় সময় প্রায় সময় ক্লান্ত হয়ে এই ঘরের ভেতরে এক কোণায় একটি কাঠের বেঞ্চ ছিল, সেটায় শুয়ে বিশ্রাম করতাম। তো আমি সেখানে কাজ নেয়ার ১ মাস পরের কথা। আমি রাতে পাহারা দিচ্ছিলাম বাজারের মাঝখান থেকে প্রতি গলিতে লাইট মেরে চেক করছিলাম। তখন রাত ১টা থেকে ১:৩০ হবে। আমি প্রতিদিন বাসা থেকে আসার সময় কিছু নাস্তা নিয়ে আসতাম। আমার স্ত্রী সেটা একটা টিফিন করে দিত।
টিফিন ক্যারিয়ারে দিত। এবং আমার ক্ষুধা একটু বেশি ছিল। সে যাই হোক, আমি নাস্তা আনতে পারলাম না। কারণ আমার বউ তার বাপের বাড়ি গিয়েছিলেন সেদিন সকালবেলা। আমার শাশুড়ির শরীরটা খারাপ ছিল বলে। আমি ঠিক করেছিলাম যে বাজারে কিছু খেয়ে নেব। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম নাস্তা কেনার কথা। যাক সে কথা। এরপর আমি লাইট মেরে, মেরে বাজারের মাঝখান থেকে আমার জায়গায় এসে বসলাম। আমার পেটে তখন প্রচণ্ড ক্ষুধা। এরপর আমি ৩ রাস্তার মোড়ের পাশে একটা ভ্যান গাড়ি ছিল, ওটায় গিয়ে বসলাম। বসেই আমি একটা সিগারেট ধরালাম। এরপর আমি বসে, বসে সিগারেটে টান দিতে থাকলাম। আর যখন সিগারেট শেষ হলো তখন শেষ টানটা দিয়ে ফেলে দিলাম। এরপর আমি অন্যমনস্ক হয়ে ৩ রাস্তার মাথায় লাইটের আলো ফেললাম। আর আমি দেখলাম ৩ রাস্তার ঠিক মাথায় কেউ যেন কিছু খাবার রেখে গেছে। বড় একটা বাসন কলা পাতা দিয়ে ঢাকা। আমি একটু, একটু করে বুঝলাম যে কেউ একজন ভোগের খাবার এখানে রেখে গেছে। আর আমি ভোগের খাবার কি তা একটু ক্লিয়ার করি। গ্রামে হয়তো কেউ নতুন করে পাকা দালান করেছে। আর সেই দালান বা বাড়িতে যে শরীরী কোনো আত্মা বা জিন যাতে সমস্যা না করতে পারে, তার জন্য আত্মা বা জিনদের সন্তুষ্ট করার জন্য কিছু খাবার ৩ রাস্তার মোড়ে রেখে আসতে হয়। এরপর গ্রামের লোকেরা লোকেদের ধারণা আত্মারা এসে সেগুলো খেয়ে সন্তুষ্ট হলে পরে আর কোনো সমস্যা হয় না। আমি বুঝলাম যে এটা ভোগের খাবার। তখন আমি মনে, মনে বললাম যে এর কাছ থেকে যত দ্রুত সম্ভব প্রস্থান করো। কিন্তু আমার ক্ষুধার্ত পেট যেন তা মানতে রাজি না। এরপর যা হবার তাই হলো। ভাবলাম কি, কি খাবার আছে এখানে একবার দেখে নেই। কিন্তু কোনো খাবারে আমি হাত লাগাবো না। আমি এগিয়ে লাইটের আলো মেরে খাবারের কাছে গিয়ে বসলাম আর আস্তে, আস্তে কলা পাতাটা সরালাম। দেখলাম এখানে যা, যা আছে সবগুলো একসাথে যেন আমাকে বলছে, "ভোগ করো, ভোগ করো, ভোগ করো।" থালায় একটা আস্ত মোরগ মাথাসহ ছিল। ইলিশ মাছের বড়, বড় দুটো ভাজা করা টুকরো, ৩ টা সিদ্ধ ডিম, পোলাও এবং আরো কিছু ছিল যা এখন আমার মনে নেই। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, থালার পাশে একটা ছোট্ট বাটিতে কিছু একটা আছে যেটা আমি দূর থেকে দেখে নিই। ওটা একটা লাল কাপড় দিয়ে ঢাকা ছিল। আমি সেদিকে তাকানোর সময় পেলাম না। আমি প্রায় হামলে পড়ে খেতে শুরু করলাম। একদম পুরো খাবারগুলো সাবার করে মুরগির মাথাটা ছাড়া। এরপর লোভনীয় কিছু আশায় বাটির ওপর থেকে লাল কাপড়টা সরালাম। লাইটের আলোয় দেখলাম তাজা রক্ত দিয়ে ভর্তি করা একটা বাটি। কিন্তু সেই রক্ত কি মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা আমি বলতে পারবো না। আমি প্রায় আঁতকে উঠে বাটিটি লাঠি দিয়ে ফেলে দেই এবং আবার গেলাম বাজারের মাঝখানে চেক করার জন্য। কোথাও কিছু নেই। একটু আগে যখন এসে ঘুরে গেলাম তখন দেখলাম কয়েকটা কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল। এখন সেই কুকুরগুলোও নেই। পুরো বাজার কেমন অসাধারণ নীরবতা পালন করছে। আমি একটু অবাকই হলাম। কিন্তু তখনও আমি চিন্তা করিনি যে আমার সাথে কিছু একটা ঘটতে চলেছে। আমি পুরো মাঝ বাজারের মধ্য থেকে চেক করে আবার আমার জায়গায় ফিরে আসলাম। সেই পুরনো ভাঙা ঘরটার কাছে এসে বসলাম। আমার অনেক দিনের অভ্যাস ভালো খাওয়া-দাওয়ার পর একটু শুয়ে থাকা। আমার শরীরটাও কেমন অসাড় লাগছিল। তাই ঘরটার ভেতরে প্রবেশ করে পুরনো বেঞ্চটা একটু ঝাড় দিয়ে শুয়ে পড়লাম তার উপর। যখন আমি জেগে উঠি তখন উঠে বসলাম। বুঝলাম বাইরে দুটো কুকুর ঝগড়া করছে। আর তাদের হিংস্র ডাকে আমার ঘুম উড়ে গেছে। আমি বাইরে যাওয়ার জন্য আমার জুতা খুঁজে নিচ্ছিলাম, কিন্তু অন্ধকারে আমি আমার জুতা পাচ্ছিলাম না। তাই হাতড়ে, হাতড়ে লাইটটা খুঁজতে লাগলাম। লাইট যখন পেলাম তখন লাইটের সুইচ অন করে বুঝলাম লাইট আমার জ্বলা বন্ধ করে দিয়েছে। একটু অবাক হলাম, কারণ আমি আজ ১ মাসের মতো এখানে কাজ করছি। কোনোদিন দেখিনি যে লাইটটা প্রবলেম করছে। আজ কি হলো? এদিকে বাইরের পরিবেশটাও একটু, একটু করে গরম হতে থাকে। ১ম এ শুনলাম ২ টা কুকুর, এরপর ৩ টা, এরপর ৪ টা। আর তাদের হিংস্রতা যেন ধীরে, ধীরে বাড়তে লাগলো কুকুরের সংখ্যা। আমি বাইরে যাওয়ার সাহস হারিয়ে ফেললাম। আমি চুপ করে ঘরের এক কোণায় গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর পরিবেশ একটু ঠান্ডা হয়। আর আমি ঘরের ভেতর থেকে না বেরিয়ে বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দিকে এগিয়ে গেলাম। একটা ফুটো দিয়ে হালকা একটা আলো আসছিল। আর সেই ফুটো দিয়ে আমি উঁকি দিলাম। সাথে, সাথে আমার চোখে এলো বড় টকটকে লাল একটা চোখ বাইরে থেকে উঁকি দিয়ে দেখার চেষ্টা করছে। উঁকি দেওয়ার চেষ্টা করছে। আমি ভয়ে প্রায় ছিটকে সরে এলাম কয়েক হাত দূরে। কারণ ওই চোখটাকে ঠিক চোখ বলা যায় না। আমি যা দেখলাম তা হলো চোখের মতোই, কিন্তু
সে চোখে কোনো কিছু ছিল না। না ছিল চোখের মণি, না ছিল চোখের ভ্রু মানে পাপড়ি আরকি, কিছুই ছিল না। আমি প্রায় ভয়ে কাঠ হয়ে গেলাম। আমার হাত, পা, চোখ, কান, শরীরের সব অঙ্গ যেন একসাথে কাঠ হয়ে গেছে। আমি কিছুই করতে পারছিলাম না। আমার সামনে যা হচ্ছে তাই দেখছি। যে শব্দ হচ্ছে তাই শুনছি। কিন্তু আমার চোখ, কান এবং গলা কোনটাই আমার নিয়ন্ত্রণে ছিল না। এভাবে আমি দাঁড়িয়ে রইলাম কয়েক মিনিট। এরপর আমি অনুভব করলাম শুধু একটা চোখ না, হাজার, হাজার চোখ আমাকে উকি দিয়ে দেখার চেষ্টা করছে। আমি আরো কাঠ হয়ে গেলাম। এরপর আমি একটা শব্দ শুনলাম। শব্দটি মনে হচ্ছে দূর থেকে কোনো বৃদ্ধ মানুষ একটা লাঠি হাতে ঠক, 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 ঠক করে এগিয়ে আসছে। লাইট, লাঠির আওয়াজ এবং এবং বাজারের বাইরে রাস্তা ধরে এগিয়ে আসতে থাকে। আমি কান খাড়া করে শুনতে থাকলাম। এরপর লাঠির আওয়াজ ঠিক ৩ রাস্তার মাথায় এসে থেমে গেল। এরপর শুনলাম ঘরের চারপাশ থেকে কিছু প্রাণী ছুটে গেল রাস্তার মাথায়। পরের আওয়াজটা যেন একজন গম্ভীর গম্ভীর কণ্ঠে তার দলকে কিছু একটা আদেশ দিচ্ছে। এরপর এরপরের ঘটনা আরো ভয়ঙ্কর। প্রাণীগুলো ঘরের চারপাশে চক্রাকারে ঘুরতে লাগলো। এই প্রথম আমি প্রাণীগুলোকে দেখলাম যে ঘরের দরজা দিয়ে। কারণ ঘরের দরজা বলতে কিছু ছিল না। একটা কথা আমি বুঝিনি, সেটা হলো ওই পুরনো ঘরের দরজা বলতে কিছু ছিল না, কিন্তু প্রাণীগুলো আমাকে আক্রমণ করার জন্য দরজা দিয়ে প্রবেশ করছে না। প্রাণীগুলো দেখে আমার গলা শুকিয়ে গেল। তখন তারা দেখতে অনেকটা ক্যাঙ্গারুর মতো ছিল পেছনের অংশটা, এবং আর সামনের অংশ হচ্ছে পাগল উন্মাদ কুকুরের মতো। তাদের চোখ টকটকে লাল, সেই চোখে কোনো রকমের মণি দেখা যাচ্ছে না। তাদের হা করা মুখ দিয়ে লম্বা জিভ বেরিয়ে এসেছে, আর সেই জিভ বেয়ে বেয়ে লালা গড়িয়ে পড়ছে। কুকুরের মতো হিংস্র ডাক, আর সেই ডাকের সাথে ভয়ঙ্কর সব দাঁত। এমন প্রাণী আমি মনে হয় যে জাহান্নামের বাসিন্দা। এরপর ওরা কিছুক্ষণ চারপাশে ঘুরে সবগুলো একসাথে ঝাঁপিয়ে পড়লো ঘরের ওপর। মনে হচ্ছে ঘরটাই যেন প্লাস্টিকের মতো দুমড়ে মুচড়ে দেবে। ওপরে কিছু টিনের পেরেক ঠাস ঠাস করে উঠে গেল। কিছু জায়গায় ওদের আক্রমণ টিন বেঁকে গেছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেলাম। পরের আগ মুহূর্ত দেখলাম ঘরের বাইরে আলো। মনে হলো আমার জান নিতে কেউ এসে গেছে। এক মুহূর্তের জন্য মনে হলো এটাই মৃত্যু। পরের দিন আমাকে ওই পুরনো ঘর থেকে সেন্সলেস অবস্থায় উদ্ধার করা হয়। আমার বিশ্বাস আল্লাহর রহমতে কেউ একজন আমাকে রক্ষা করেছিলেন। তা না হলে ওই প্রাণীদের চোখেও হয়তো যে হিংস্রতা দেখেছিলাম তাতে আমার জিন্দা রেখে যাওয়া একটা অসম্ভব ব্যাপার। পরে আমি সুস্থ হলে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে ওই রাতে পুরনো ঘরটায় কি হয়েছিল। আমি কাউকে কিছু বললাম না, শুধু বললাম আমার শরীর খারাপ করছিল, তাই ওখানে গিয়ে বিশ্রাম নিতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যাই। পরে আমি চাকরিটা ছেড়ে দিয়ে ঢাকায় চলে গেলাম। এরপরে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি আবারও লিখছেন যে রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আমার শোনা একটা কাহিনী, কতটুকু মিথ্যা কতটুকু সত্য জানি না। ভালো লাগলে শোনাবেন। আমার জানা আরো ২টা ঘটনা আছে যেগুলো আমি এই নাইট গার্ডের কাছ থেকে শুনলাম। পরে সময় পেলে আমি লিখে জানাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মোশাররফ হোসেন হিমু, চৌধুরীহাট, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। যাক, এই ছিল ঘটনা, এবং আমরা সেই ঘটনাটা পড়ে শোনালাম। অলরেডি অনেকগুলো এসএমএস চলে এসছে, এবং এসএমএস এ অনেকেই এই ঘটনাটার প্রশংসা করেছেন, এবং অনেকেই বলছে যে ভয় লাগছে। আমাকে এসএমএস করেছেন আবিয়াজ, এসএমএস করেছেন ফাহিম, এসএমএস করেছেন আলামিন, এসএমএস করেছেন আমাকে আশরাফুল, এছাড়াও এসএমএস করেছেন সামির বাগেরহাট থেকে, ঐশী আমাদের এসএমএস করেছেন, এবং এসএমএস করেছেন আমাদের শিপন, মারুফ আমাদের কেরানীগঞ্জ থেকে এসএমএস করেছেন। এছাড়াও তিন্নি আমাদের এসএমএস করেছেন এলমা, এবং তিনি বলছেন যে তিনি এবং তার বাবা একসাথে প্রথম শুনছেন আনিকা ঢাকা থেকে, এবং তিনি বলছেন যে অনেকদিন পর তিনি আবার আমাদের সাথে জয়েন করেছেন। ওয়েলকাম ব্যাক। কবি জিঞ্জিরা থেকে আমাদের এসএমএস করেছেন আমাদের মুজাহিদ ময়মনসিং থেকে। এছাড়াও ফাহিম শোভন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে আলো স্কাই। এছাড়াও আমাদের এসএমএস করেছেন মাসুক, এসএমএস করেছেন তুতুল সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে একজন স্পেশাল মানুষ আবারও এসছেন অনেকদিন পরে। ৩ জনই আসছেন আজকে, ৩ জন খুব স্পেশাল মানুষ। তার মধ্যে আমরা প্রথমে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে, তার কাছে একটা ঘটনা শুনবো, এবং তারপরে আমরা আবারও ফিরে আসছি আর একটা ছোট ব্রেক নিতে হবে। তার আগে একটা ঘটনা শুনে আসি আমরা। Hello, Russell. Hi. Thanks for Hello. inviting me. আজকে যে ঘটনাটা বলবো এটা হচ্ছে সম্রাটের ঘটনা।
আমি লাস্টে একদিন সম্রাট একটা ঘটনা বলেছিলাম, ও মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিল। তো এই ঘটনাটা সম্রাটের নিজের সাথে ঘটনা, ও এটা শুনেছিল এই হসপিটালের আপনার একজন দারোয়ানের কাছে আছে, দারোয়ান মানে কেয়ারটেকার যে আর কি, মানে যে কাজ করে ওখানে, ওয়ার্ড বয়, তার কাছ থেকে। তো যেটা হয় ঘটনাটা এরকম, সম্রাটের শোনা ঘটনাটা এরকম যে ওই ওয়ার্ড বয় ঠিক না, মানে যারা ফায়ার ফরমাস কাটে আর কি, ওদেরকে কি বলা হয় আমি সঠিক জানি না। এনিওয়ে, তো ওর কাজ ছিল আপনার পরিষ্কার করা এবং ছোট ছোট ফায়ার ফরমাস কাটা আর কি সেখানে। তো একদিন যেটা হয়, ওই ছেলেটা ওখানে লাশ আসে, মানে আপনার ওই ইসের জন্য, আপনার যেটা নাকি ওই কাটাকাটির জন্য, যেটা অটপসি করার জন্য লাশগুলো নিয়ে আসে আর কি, ট্রেনে রাখা হয় এবং সেটাকে মানে আর কি এগুলোকে বলা হয় আপনার মানে আনক্লেইমড বডি, যেগুলো আর কি আপনার ক্লেম করে না কেউ, এরকম বডি। তো এরকম বডির মধ্যে একটা আসে ওখানে। তো ওর দায়িত্ব পড়ে আর কি ওখানে যে ওটাকে আপনার ফিক্স করা আর কি, মানে ওটার কি কি মানে তার যে কাপড় চোপড় বা যা যা ছিল আর কি সব রিমুভ করা, তাকে পরিষ্কার করা এবং তাকে ক্লিনিং প্রসিজারে নিয়ে যাওয়া। তো ও যে ফার্স্টে দেখে একটা মধ্যবয়সী লোক, আহ বয়স হবে 40-এর মতো, ওখানে আছে এবং তার মানে হেড ইনজুরি ছিল এবং অ্যাক্সিডেন্টে মারা গেছে সামহাও। তো ও যায় ওটা দেখে, তো দেখে ও মনে করেন যে বডিটাকে ভালো মতো দেখতে যেয়ে সে লোকটার হাতে একটা মানে আপনার ব্রেসলেটের মতো দেখে, সেটা সম্ভবত সোনার ছিল। তো সে এটা লোভ সম্বরণ করতে পারে না আর কি, সে এটা খুলে নিয়ে নেয়, খুলে নিয়ে সে পকেটে রাখে এবং সে এটাকে মনে করেন যে মানে নিজের দায়িত্বে রেখে দেয় আর কি, চুরি করা যেটাকে বলে, চৌর্যবৃত্তি। তো সেটা করার পর যেটা হয়, করে সে সরে যায় এবং তার যে কাজ থেকে সেটা সে মানে কমপ্লিট করে, এটার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সেটা। তো এরপর ও খবর নেয় আর কি যে এখানে যে আপনার যে লাশ আসছিল তার কোনো ক্লেম ওখানে পায় না, লগ বুকেও নাই। তো ওটা চলে যায়, ও ওই ঘটনাটা মোটামুটি ভুলেই যায় যে কি করছিল আর কি। তো উইদিন 1 উইক, 1 সপ্তাহ পরের ঘটনা, ও একদিন পরিষ্কার করতে করতে ওই রুমের সামনে যায় যেখানে আপনার এই ঘটনাটা ঘটছিল আর কি, যেখানে ওই লাশটাকে পরিষ্কার করছিল। সেই রুমটা ফাঁকা থাকার কথা, কারণ ওখানে তখন কোনো বডি আসে নাই আর কি। তো গেট দিয়ে উঠে দেয় ভেতরে, ভেতরে গিয়ে দেখে যেই লোকটার ও দেখছিল মানে আপনার ওই যে যার দায়িত্ব পড়ছিল, যার ব্রেসলেট সে নিছিল, সেই লোকটা আপনার বেছানোর উপর বসে আছে। এবং মানে আমার ভুল হচ্ছে নাকি আসলে আমি দেখছি। তো ও কিছুক্ষণ দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকার পরে দেখে যে ওই লোকটাকে হাত দিয়ে রাখছে ইশারায়। তো এটা দেখে সে মানে বেশ ভয় পায়, ওখান থেকে পলায় যায়, সে এখন থাকে না। ও ওই জিনিসটা ওকে বলতেও পারে না, ইয়ে করতে পারে না, যে যেহেতু সে একটা ওখানে অপরাধ করছে, সে একটা জিনিস চুরি করছে, ওর মনের মধ্যে একটা অপরাধ বোধ ওখানে ঢুকে থাকে। তো ওটা নিয়ে খুব চিন্তা করতে থাকে, গভীর চিন্তায় ডুবে থাকে যে ব্যাপারটা কি হলো, এটা সেটা। তো ও রাতের বেলা এটা নিজে ইয়ে করতে না পেরে নিজের ওয়াইফকে বলে আর কি, যে আমি ওখানে গিয়েছিলাম, এরকম এরকম একটা বডি আসছিল এবং তার হাতে একটা এরকম ব্রেসলেট ছিল, আমি ব্রেসলেটটা খুলে নিয়েছিলাম। তো যেটা হয়, আমি কয়েকদিন আগে এরকম ইসে দেখছি আবার, ওই লোকটাকে আমি টেবিলে বসা দেখছি আজকে দুপুরে এরকম। তো বউ বলে যে তুমি হয়তো মানে কোনো রকম মানে কিছু মনে করছো, লোকটার থেকে জিনিস খুলে নিছো, তোমার মনে একটা এরকম ভয় থাকতেই পারে, এই কারণে তুমি দেখছো। তো সে ওইটাকে ওই সময় ভেবেও করে ফেলে আর কি, ভুলে যায়, ভুলে যায়, রাতে ঘুমায়। তো রাতে যখন ঘুমায়, ঘুমের মধ্যে ও দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নটা এরকম যে ও একটা জায়গায় শুয়ে আছে, একটা মানে বিছানার মতো, যেটা হচ্ছে মাঠের আশেপাশে কেউ নাই চারিপাশে। তো সেই মাঠের মধ্যে ও শুয়ে আছে একটা খাটে এবং ওই যে সেই লোকটা ওর মাথার কাছে এসে ওর কাছে কিছু চাচ্ছে, মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায়। তো স্বপ্নের মধ্যে প্রচন্ড ভয় পায়, ঘুম ভেঙে যায়, দেখে ঘামে ভিজে গেছে। তো ঘুম থেকে উঠে যে ভয়টা পায়, পানিটা নি খায়। খাওয়ার পরে ও পরদিন আবার কাজে যায়। তো এরপরে যেটা হয় যে ফ্রিকোয়েন্টলি ও মাঝে মাঝেই এই লোকটাকে হাসপাতালের ওই যে অঞ্চলটাতে প্রায় দেখে বিভিন্ন সময়। এবং এটাতে ওর একটা ফ্রিকড আউট হওয়ার একটা পর্যায়ে চলে আসে, যে মানে আপনার যে আমি এই জিনিসটাকে বারবার দেখতেছি দেখতেছি, এটা কি হচ্ছে, ব্যাপারটা কি। তো একদিন ওর বাসার মধ্যে এই ঘটনাটা ঘটে ওর সাথে। ও বাসার মধ্যে একলা ছিল ওই দিন, ওর বউ চলে গেছে শ্বশুর বাড়ি বা কোথাও, একলা আছে। তো রাতের বেলা ওর বাসার দরজার মধ্যে নক হয়।
গভীর রাতে, তখন রাত ধরেন 2টা 3টা এরকম সময় কেউ টক 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 করে নক করছে। তো নক করার পরে ও উঠে উঠে যে দেখে, কে জিজ্ঞেস করে, এবং কেউ এটার কথা আপনার শুনছে না, মানে ওর কথার কোনো রেসপন্সও পাচ্ছে না দরজার ওপাশ থেকে। তো রেসপন্স যখন পায় না, তো গেটটা খোলে। তো গেটটা খোলার পরে দেখে ওই লোকটা দাঁড়ায় আছে, যে নাকি যার ব্রেসলেট সে নিয়েছিল, এবং লোকটা আপনার খালি গায়ে, তার গা থেকে মানে ঘাম ঝরছে, এবং তার ঠিক ওই যে কপালে যেখানে ক্ষত ছিল সেরকমই আছে। তো লোকটা ওকে বলে যে, তুমি একদম কথাই বলে এবার, বলে যে তুমি আমার একটা জিনিস নিয়ে নিচ্ছ যেটা তুমি ঠিক করো নাই, এটার পাওনাদার ছিল, এটার মানে কেউ একজন হক ছিল, তুমি সেটা নিয়ে নিছো, এবং এটা তুমি ফেরত দিবা। তো ও তখন জিজ্ঞেস করে, আমি কাকে ফেরত দিব? তো সেখানে বল না, তুমি এটা ফেরত দিবা। তো এইটা শোনায়, শুনে বেশ ভয় পায়, এবং তারপর লোকটা নাই, লোকটা থাকে না ওখানে। তো ব্যাক করে যে আবার খাটে বসে ঘুমাইতে পারে না, এই করে না, তখন সে ডিসাইড করে যে আমি এটা কাউকে বলবো, শেয়ার করবো। তো ও পরদিন হাসপাতালে যায়, যে একজন আপনার বয়স্ক মেডিকেল অফিসার ছিল যিনি ওখানে চার্জে থাকে, বয়স্ক, বেশ বয়স্ক লোক। তো উনি লাস্টে ওনাকে খুলে পড়ে যে, স্যার এরকম এরকম একটা ব্যাপার ঘটছে সেই। তো উনি বলে যে, এরকম আসলে তো অধিভৌতিক ঘটনা বলতেছো, তো এরকম তো হওয়ার কথা না। হয়তো থিঙ্কিং বার তোমার মধ্যে অপরাধ বোধ আর যাই হোক, হয়তো তুমি কিছু দেখছো, বাট এটা ঠিক না। তুমি এক কাজ করো, তুমি এখানকার এই ডিপার্টমেন্ট আছে যেখানে এই ধরনের জিনিসপত্র যদি থাকে এটা জমা দেওয়ার, তুমি জিনিসটা থেকে থাকলে তুমি জমা দিয়ে দাও, তাহলে তোমার হয়তো কিছু হতে পারে। তো ওই জিনিসটা সে বিক্রি করে দিছিল আসলে, লোকটা যে জিনিসটা সে নিছিল ওটা বিক্রি করে দিছিল। তো যাক, সে বাসায় যায়, বাসায় যেয়ে আবার চিন্তা ভাবনা করে, টাকা পয়সা অ্যারেঞ্জ করার চেষ্টা করে, এবং ওই কয়দিনে ওই সোনার দোকানে গেছিল, সে যার কাছে বেচছে তাকে বলে যে, ভাই আমি এরকম একটা জিনিস বিক্রি করছি, এটা কি আপনি বিক্রি করে দিচ্ছেন? বলে না, ওইটা আমার কাছে আছে, কিন্তু তুমি টাকা দিয়ে নিতে হবে, এবং তুমি যা দিয়ে বিক্রি করছো বেশি টাকা দিয়ে তোমার এটা নিতে হবে, আগের টাকা তো আমি তোমাকে দিব না। তো সে ওই টাকা অ্যারেঞ্জ করার চেষ্টা করে, এবং এরপরে যেটা হয় যে ওর বাসায় আবার সে এরকম নক শুনে, এবং ওই লোকটা আসে, এসে বলে যে, তুমি আমার জিনিস এখনো নিচ্ছ না, তোমাকে আমি ক্ষতি করবো, কিছু একটা ক্ষতি তোমার হবে, ইউল সাফার, তোমার একটা ক্ষতি হবে। তো এটা শোনার পরে সে আরো মানে খুব মুশড়ায় পড়ে, মুশে ওর কাছে কাকুতি মিনতি করে, আমার কাছে টাকা নেই, সে ওইটা শুনে না। তো এরপরে একদিন ওদের বাসায় মানে ওই জায়গাটা তো আপনার একটু রিমোট এলাকা, তো ওখানে একটা কুয়া ছিল, সেখান থেকে পানি উঠেতো আর কি, পানি এনে বাসায় কাজ করতো। তো ওর বাচ্চা হঠাৎ করে মানুষের চিল্লাচিল্লি বলছে যে কুয়াতে পড়ে গেছে বাচ্চা, এবং বাচ্চারা মরার আগে ওরা বাচ্চাকে রিকভার করতে পারে আর কি, উঠায় নেয়। তো বাচ্চার কাছ থেকে মানুষ শুনে যে ওর বাচ্চা নাকি খেলতেছিল ওখানে কুয়ার পরে, তা কি মনে হয়, সে বালতিতে করে পানি উঠাতে যায়। এই সময় দেখে যে একটা লোক ওকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে পানিতে। তো ওই লোকটা যখন বর্ণনা শুনে, তখন সে মোটামুটি মিলাতে পারে যে এটা ওই লোকটাই। এনিওয়ে, তারপর সে মনে করেন যে টাকা পয়সা ম্যানেজ করে এক সময় যায়, যে ওই সোনার দোকানের থেকে ওই ইটা নেয়, গোল্ডটা নেয়, নিয়ে যে ওই মেডিকেল ওই এখানে যে লস্ট অ্যান্ড ফাউন্ড ডিপার্টমেন্ট ছিল সেখানে সে জমা দেয়। তো জমা দেওয়ার পরে সে তারপর তবা করে, নিজে তবা করার পরে আসে। তো এরপর থেকে নাকি সে আর ওটা দেখতো না এরপরে। এটা ছিল একটা ঘটনা আসলে। অনেক ধন্যবাদ আপনাকে বাবু ভাই। আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে আমাদের, এবং তারপরে আমরা ফিরে আসছি। সুতরাং আমাদের সঙ্গে থাকুন। Stay tuned to Radio 40 and don't stop the 40. আমার নাম আয়েশা, আর আমি আজকে কথা না বাইরে প্রথমে ঘটনাতে চলে যেতে চাই। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব এটা শুরু হয় আমাকে দিয়ে বেসিক্যালি। ইট অল স্টার্টেড আমি আমার এক্সামের টাইমে, উইচ ওয়াজ অ্যাবাউট 2 years ago। আমার তখন ওল্ড এক্সাম চলছে, আর আমি তখন রাত পর্যন্ত পড়ার আমার একটা অভ্যাস ছিল। তো একটা পর্যায়ে রাত পর্যন্ত, যেহেতু আমি অনেক রাত পর্যন্ত পড়তাম, আমার একটা হ্যাবিট ছিল যে আমি 3টা পর্যন্ত পড়ার পরে আমার অ্যাটলিস্ট 5টা পর্যন্ত আমার জাগনা থাকার একটা হ্যাবিট হয়ে গেছে। তো আমি আমার রুমে, আমার মা তখন একটু বিরক্ত হয়ে যায়, আর সে আমাকে বলতো তখন যে, তুমি একটা কাজ করো, তোমার পড়াশোনা শেষ হলে যেহেতু তুমি তারপরে জাগনাই থাকো, আর তুমি তোমার রুমে থেকে তুমি আমার পাশে এসে ঘুমিও। তো আমারও ভয় লাগতো একা একা ঘুমাতে, যেহেতু আমি এত রাত পর্যন্ত জাগনা থাকতাম। তো আমি 2টার মধ্যে পড়াশোনা শেষ করে আমি 3টার মধ্যে নামাজ টামাজ পড়ে, তাহাজ্জুদে নামাজ পড়ে আমার আম্মুর রুমে যেয়ে শুয়ে পড়তাম। তো শুরু হয় হচ্ছে, আমি আমার আম্মুর রুমে যখন ফার্স্ট ডে শুই, তখন আমার ঘুম আসছিল না। আমার যেহেতু জাগনা থাকার একটা হ্যাবিট হয়ে গেছে, তো আমি আমি আমার ফোনে গান শুনছিলাম। আমি শুয়েছিলাম
এক সাইড থেকে আরেক সাইডে নড়াচড়া করছি। তো আমি আমার ফোনে ব্রাউজ করছি। করতে, করতে এমন টাইমে আমি রিয়ালাইজ করলাম যে 3:30 বাজে তখন আমার স্ট্রেইট মনে আছে আমার ফোনের মধ্যে আমি দেখেছিলাম 3:30 বাজে। এক্সাক্টলি ওই টাইমে আমার মনে হলো আমার মনে না আমি দেখলাম যে যদি একটা অনেক লাইট আলা ফ্ল্যাশ লাইট আমার জানালার সামনের দিক দিয়ে বিদ্যুতের গতিতে গেলে সেই রিফ্লেকশনটা পড়বে পুরো রুমের মধ্যে লাইটে, ওটা আমি দেখলাম যে উইদিন স্প্লিট সেকেন্ড ওরকম লাইট আমার বাসার মানে আমার জানালার সামনে দিয়ে চলে গেলো। তো আমি যেহেতু দেখলাম ব্যাপারটা আমি উঠে বসে পড়লাম, আমি বললাম, এটা কি হলো? তো আমি মনে মনে ফার্স্টে আমার কাছে সব রিজনেবল এক্সপ্লেনেশন গুলো আমার মাথার মধ্যে ভাবছি। ফার্স্ট আমার মাথায় আসলো যে আচ্ছা গাড়ির হেডলাইটের লাইট হতে পারে। তখন আমি ভাবলাম যে আমার আমার রুম যেখানে ওখানে কোনো মেইন রোড নাই, কোনো গলি নেই, কিচ্ছু নেই। তো ওই জায়গাটার থেকে তো ইম্পসিবল ব্যাপার কোনো গাড়ির লাইট আসা। তারপর আমার মাথায় যেটা আসলো যেটা মেবি একটা চোর কোনো কিছু দেখার ট্রাই করছে, দেখছে যখন আমি এরকম জাগনা এসে হয়তো বা চলে গেল। তবুও ইট ডাজন্ট এক্সপ্লেইন যে একটা চোরের ফ্ল্যাশ লাইট বিদ্যুতের গতিতে এইভাবে সামনে দিয়ে চলে যাবে। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। তো ফার্স্ট ডে ঘটনা এটা ছিল। সেকেন্ড ডে তে আমি যখন শুলাম, সেম আমি শুয়ে আছি, আমার ফোনের মধ্যে তখন আমি দেখলাম 3:30 বাজে। ওই সেম ঘটনা, বিদ্যুতের গতিতে ওই লাইটটা গেল। আর আমি তখন আবার উঠে বসলাম যে আমি ভাবলাম যে আবার কেন এটা হলো। তো আমি ভাবলাম এটা হয়তো বা কোইন্সিডেন্স হতে পারে, পরপর দুদিন হতেই পারে। থার্ড ডে ঘটনা, সেম কাহিনী, ওই সেম লাইটটা আবার গেল। এবার আমি ভাবলাম, এবার আমি নোটিস করলাম যে এভরিডে সেটা 3:30টার সময় আসে এবং এটা জাস্ট বিদ্যুতের গতিতে লাইটটা পাস করে চলে যায়। আর এবার আমি নিশ্চিন্ত ছিলাম যে এটা কোনো চোরের কাজ না। তো আমি এই জিনিসটা আমি ডিসিশন নিলাম যে আমি কাউকে বলবো না, আমি 1 সপ্তাহ এটা অবজার্ভ করে দেখবো এবং ওই সপ্তাহতে এভরিডে 3:30টার সময় এই লাইটটা বিদ্যুতের গতিতে আমাদের জানালার সামনে দিয়ে চলে যেত এবং পুরো রিফ্লেকশনটা আমাদের রুমের মধ্যে পড়তো। সো এটা এক্স্যাক্টলি 3:30টার সময় হতো। তো এইথ ডেতে আমি ডিসিশন নিলাম, ইট ওয়াজ আ স্যাটারডে, এবং আমি ডিসিশন নিলাম যে এবার আমি এই লাইটটা যখন যায় আমি সাথে সাথে উঠবো, দৌড়ে উঠে জানলা খুলে দেখবো যে এটা কি। তো আমি ভেবে দেখলাম যে আচ্ছা এটা যেহেতু বিদ্যুতের গতিতে যেটাই হোক লাইটটা যাচ্ছে, আমি হয়তো বা যদি আমি দৌড়ে যেতে যেতে ওই জিনিসটা চলে যেতে পারে বা যদি কেউ থাকে সে চলে যেতে পারে। তো আমি জানালার পাশের দিকে বসে আছি, তো লাইটটা বিদ্যুতের গতিতে 3:30 বাজে, বিদ্যুতের গতিতে লাইটটা যায়, আমি দৌড়ে যে জানলাটা খুলি, বাট আমি লাইটটা ক্যাচ করতে পারিনি, লাইটটা চলে গেছে। ওটা ঠিক 2 থেকে 3 সেকেন্ড পর আমি দাঁড়িয়ে আছি জানালার পাশে, জানালাটা খোলা, আমি দেখি যে আমার জানালার উপরে একটি সানসেট আছে। আমি দোতলায় থাকি এবং আমার জানালার উপরে একটা সানসেট। দোতলার উপর থেকে একটি কালো রঙের কুকুর লাফ মেরে একেবারে আমার বাসার সামনে, মানে আমার জানালার সামনে একটি গ্যারাজ আছে এবং গ্যারাজের মানে ওটার মধ্যে সব স্টোর হাউস হিসেবে ইউজ করা হয়। ওটার উপরে একটা কোনো উঠার কোনো রাস্তা নেই, ওখানে অনেক গাছপালা আছে এবং মানে গাছপালাও না, ঠিক ছোট ছোট প্ল্যান্টস আছে। ওই জায়গাটার উপরে একটি কুকুর লাফ মেরে উপরে উঠলো, মানে নামলো। নেমে আস্তে করে হেঁটে সে কোন ফাঁক দিয়ে লাফ মেরে চলে গেল আমি বুঝতে পারলাম না, যেটা একটা কুকুরের পক্ষে সম্ভব না এবং ওটাকে নামারও কোনো ওয়ে নেই। আমি তখন ভাবলাম যে 3 টাকা থেকে একটা কুকুর সানসেট থেকে কিভাবে নিচে নামলো আর এটা উঠলোই বা কেন। ব্যাপারটা অনেক সিকিউরিয়ার অ্যান্ড স্কেরি যে রাত 3:30টার সময় এরকম একটা কুকুর 3 তলা সানসেট থেকে লাফ মারলো। আমি ভয় পেয়ে যাই, সাথে সাথে আমার আম্মুকে জাগাই ঘুম থেকে, আর আমার মাকে বলি যে মা আমি এরকম এরকম দেখলাম। তো আমার মা আমাকে অনেক বকাঝকা করে, সে বলে যে রাত পর্যন্ত জাগনা আছে, যে উল্টো পাল্টা জিনিস দেখতেই পারো, ঘুমিয়ে পড়ে, বলে কিচ্ছু না। বাট আমি জানতাম, আমি চোখে এতদিন ধরে অবজার্ভ করছি আর এগুলো দেখছি, আমি জানি এরকম কিছু একটা হচ্ছে। তো আমি আমার কাজিনদেরকে ব্যাপারটা বলি। তো আমার 2টা কাজিন অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে যায়, এবং তারা বলে যে আচ্ছা ঠিক আছে তোর বাসায় আমরা এরকম স্লিপ ওভার করবো, আমি দেখি কি হয়। তো যে কাজিনটা থাকতে এসেছিল আমার বাসায় তারপরের দিন, এটা হচ্ছে আমার কাজিন, আমার একটা বড় আপুর নাম হচ্ছে সাদি আপু এবং আর একটা কাজিন সে আমার সমবয়সী, তার নাম হচ্ছে সাকিব। তো আমরা ওই রুমে শুভ, আমি ওদেরকে সব ঘটনা খুলে বলে আমি ওদেরকে বলি যে যেটাই হোক আমরা 3:30টার সময় এই জিনিসটা হয়, তো আমাদের জাগনা থাকতে হবে ওই পর্যন্ত। তো আমরা একটা প্ল্যান বানালাম, সেটা হচ্ছে 3:30 বাজার ঠিক 2 মিনিট পরে, আমরা 2 মিনিট আগে আমি আর সাদি আপু নিচে নামবো এবং আমরা ওই গ্যারাজে ওই জায়গাটায় দাঁড়িয়ে থাকবো নিচ থেকে এবং আমরা দেখবো যে লাইটটা যেটাই হোক
ওটা কি, আর সে ওই লাইটটা বা কি ওদিকে যে যায়, এবং আমার কাজিন সাকিব সেও জানালাটা খুলে ওখানে দাঁড়িয়ে থাকবে এবং দেখবে লাইটটা। তো 3:30 বাজে, 2 মিনিট বাকি আছে। তো আমাদের কোনো একটা কারণে, সঙ্গত কারণে দেরি হয়ে যায়। তো আমরা 1 মিনিট আগে দৌড়ে নিচে চলে যাই, আর সাকিব তখন জানালাটা খুলে দাঁড়িয়ে আছে। তো আমরা যতক্ষণে আমি আর সাদি আপু নিচে নামবো, নিচে নামার সাথে সাথে গ্যারেজের ওখানে সাথে সাথে আমরা দেখি জানালার ওখান থেকে সাকিব চিৎকার করে, মানে ও সে নিচে পড়ে যায়, আমরা টের পেলাম, মানে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো আমরা দুজন আবার দৌড়ে উপরে গেলাম, দেখি যে সে জানালার পাশে ওখানে নিচে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো আমরা ওকে নিলাম, আমরা ওকে পানি টানি খাওয়ালাম, আবার ওকে শান্ত করলাম। তো তার যখন জ্ঞান ফিরে, তখন সে আমাকে আমাকে দেখে খুব ভয় পাচ্ছিল। তখন আমি বলছি যে আমাকে দেখে খুব, সে বলছে না না না, আইসা এখান থেকে সরাও, আমার ভয় লাগছে ওকে দেখে। আমি তখন বুঝতে পারছিলাম যে আমাকে দেখে কেন কিছু একটা ভয় পাচ্ছে। তখন আমি ওকে শান্ত করলাম। তখন ও আমাকে, যখন সে নিশ্চিন্ত হলো যে হ্যাঁ আমি আয়েশা, আমি ওর কাজিন, তখন সে খুলে ঘটনাটা বললো। সে বললো যে আমি আর সাদিয়া আপু যখন নিচে চলে যায়, সে জানালাটা খুলে দাঁড়িয়ে থাকে সেখানে, সে দেখে ঠিক ওই সেই 3 তলার সানসেট থেকে আমি মাথা নিচু করে ভাবে মাথাটা নিচু করে, আমার চুলগুলো সব পড়ে আছে, আমার যেহেতু লম্বা চুল, চুলগুলো সব পড়ে আছে, এবং আমার হাত দিকে তাকিয়ে খুব একটা উইয়ার্ড ভাবে আমার চোখ ছিল, আমি তাদেরকে হাসছি। এটা দেখে সে আর হ্যান্ডেল করতে পারলো না, কারণ সে দেখলো যে 30 সেকেন্ডে, মানে 30 সেকেন্ড আগে আমার কাজিন যেটা বের হয়ে দৌড়ে চলে গেল, সেটা দের নো ওয়ে যে আমি আবার ওই সেই 30 সেকেন্ডে ওই 3 তলার বাসার ভিতরে ঢুকবো, গ্রিন থেকে বের হয়ে সানসেটের উপরে দাঁড়িয়ে তাকে এরকম ভয় দেখাবো। তো সে বুঝলো ইটস প্যারানর্মাল থিং, হোয়াট এভার ইট ওয়াজ। সে ওখানে সেন্সেস হয়ে পড়ে যায়, পরে তার কিছু মনে নেই। তারপর মানে তাকে হুজুর দিয়ে ঝাড়ফুঁক করা হয়, সবকিছু ঠিকঠাক হয়ে যায়। মানে আমার বাসায় ওই লাইটটা এখনো 3:30টার সময় আমার মায়ের বেডরুমের সামনের দিক দিয়ে যায়, বাট আমরা আর মেস আপ করি না ওইটার সাথে। তো এরপরে আমাদের কারো কোনো প্রবলেম হয়নি। তবে ওইটার ঠিক 1 বছর পরে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, একদিন র্যান্ডমলি আমার ওই সাকিব উইয়ার্ড ব্যবহার করা শুরু করে বাসার ভিতরে। আর এমন এমন জিনিসপত্র করা শুরু করে যেগুলো না একটা মানুষের পক্ষে সম্ভব না করা। যেমন সে এক হাত দিয়ে ফ্রিজকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছিল, একটা বড় সোফা মানে আঙ্গুল দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছিল। সে অনেক উল্টাপাল্টা জিনিস করছিল, আমার অনেক উল্টাপাল্টা ব্যবহার করছিল। তখন আমার নানি, যেহেতু আমার মামাতো ভাইয়ের, আমার নানি এগুলা বুঝে, আমার নানি বুঝতে পারলো যে তাকে একটা জিন ধরেছে। তো আমার নানি তারা 3 তলায় থাকতো, আর আমার নানি থাকতো দোতলায়। তো দোতলা থেকে নানি আর যতক্ষণ উপরে এসে তাকে মানে ট্রিটমেন্ট ঝাড়ফুঁক করতে উপরে উঠবে, তখনই সে বিদ্যুতের গতিতে সে মানে ওই অবস্থায় বাসা বের হয়ে যায়। বের হয়ে যায়, তাকে কোথাও কেউ খুঁজে পাচ্ছে না। মানে সে এত তাড়াতাড়ি বাসা থেকে স্টর্ম আউট করে, তাকে কেউ কোথাও খুঁজে পাচ্ছে না। সবাই ওকে খুঁজছে, আর সবার টেনশন যে ছেলেটা পর্যাপ্ত অবস্থায় কোথায় চলে গেল। ঠিক তখনই রাত 12টার সময় ওদের বাসার ছাদে একটি, মনে হয় অনেক বড়, সব তখন বৃষ্টিকালও ছিল না, তখন নর্মাল ওয়েদার ছিল। তো সবাই টের পেলো যে বাজের মতো কিছু একটা বাসার উপরে পড়লো। সবাই ভয় পেয়ে যায়, সবাই দৌড়ে ছাদের দিকে যেয়ে দেখে যে ছাদের মাঝখানে সে সাকিব ওখানে পড়ে আছে। তো তারা সাকিবকে ধরে এনে বাসায় এনে আবার মানে তার জ্ঞান ফিরায়, এবং ওরা ভাবে যে আচ্ছা যা ছিল সংকট হয়তো বা কেটে গেছে আর এখন সে ঠিক হয়ে যাবে। কিন্তু তারা দেখে যে না, তার আবার সেম অবস্থা। সে এবার যখন উঠে, সে 5 মিনিট চুপ থাকার পরে সে একটি উইয়ার্ড, মানে অনেক ভয়ঙ্কর একটা ভয়েসে, একটা ছেলে মেয়ে বাচ্চা, একটা ছেলে মেয়ে দুটো ভয়েস মিশিয়ে যে খুব উইয়ার্ড একটা ভয়েস হয়, ওরকম একটা ভয়েসে সে একটা কথা বলে। সে বলে যে অমুক তারিখে অমুক একজন মারা যাবে, এবং এটা বলে সে ওখানে আবার সেন্সেস হয়ে পড়ে যায়। এবং এরপরে যে যখন জাগে, সে হি ওয়াজ নর্মাল। তার কিচ্ছু মনে নেই তার সাথে কি হয়েছে না হয়েছে, সে তার কিচ্ছুই মনে নেই অ্যাকচুয়ালি। তো আমার নানি টের পেলো কি হলো, তো সে আবার ঝাড়ফুঁক করলো। এবার সে সে ঝাড়ফুঁক করে কিছু পারলো না যখন, সে তখন তাকে মিরপুরে মাজারে নিয়ে যায়। ওখানে যে হুজুরটা বললো, তার অবস্থা দেখে তাদের ট্রিটমেন্ট করার পর হুজুর বললো যে যা কিছুই ছিল তার, সে কখনো সাকিবের ক্ষতি করবে না। সে হচ্ছে সাকিবকে মানে পছন্দ করেছে, এবং সে খালি সাকিবের হেল্প করতে চায়। এবং সে মাঝে মাঝে মানে যদি কোনো কিছু বলতে হয় সাকিবকে, মানে সে সবার কারো ক্ষতি করবে না, সে খালি সাকিবের বাড়িতে এসে যদি কারো হেল্প করতে হয় বা কোনো ইনফরমেশন দিতে হয়, তখন এসে সে চলে যাবে, আর তাকে তাড়ানো দরকার নেই, থাকুক সে। তো আর আমার নানিরা ভাবলো যে যেহেতু একটা ভালো জিনিস, থাক, এটা থাকুক, এটা আর কোনো ট্রিটমেন্ট করা লাগবে না, যেহেতু এটা আসছেও না বিশ্বাস। কিন্তু সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে যেই জিনটা এসে আহ যে জিনটা ও তাকে ধরলো, যে জিনটা তাকে খুব ভালো লেগেছে, হুজুর তাকে জিজ্ঞাসা করার পর মজার ব্যাপারটা, হুজুর বললো যে এটা আপনার কোনো
পরিচিত জিন, মানে এই জিনটা তাকে কোনোভাবে দেখেছে, তার খুব পছন্দ হয়েছে, জন্য সে তার পিছন কখনো ছাড়েনি। আর একে বেসিক্যালি প্রবাবলি আপনার কোনো আত্মীয় বাসার থেকে নেওয়া হলো। তখন আমার মামি যখন আমাকে এই ব্যাপারটা বলে, তখন আমি বুঝতে পারি যে এটা কোত্থেকে হয়, কারণ সাকিব লাইফে খালি একবারই এরকম কিছু ফেস করেছে, সেটা হচ্ছে আমার বাসায়। তার মানে সে যে জিনটাই হোক আমার বাসা থেকে সে নিয়েছে। যাই হোক, এরপরে যে আশ্চর্যজনক আরেকটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, যে জিনটা যে কথাটা বলেছিল যে আমাদের সাকিবের মানে ক্লোজ কোনো একটা মানুষের কথা বলছে যে মারা যাবে ওই তারিখে, এক্স্যাক্টলি ওই তারিখটাতেই সেই মানুষটা মারা যায়। তো এটাই হচ্ছে আমার ঘটনা। আই হোপ ইউ গাইস লাইক ইট, আর থ্যাংক ইউ। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 12:45। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে অতিথিরা, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বাইরে অঝোর ধারায় বৃষ্টি হতে যারা জেগে আছেন তারা বুঝতেই পারছেন যে ঢাকা শহরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এবং হঠাৎ করে এই বৃষ্টিটা শুরু হয়েছে, একে তো ঠান্ডা, তার উপরে বৃষ্টি। আমার মনে হয় যে ভূত FM আরো বেশি জমজমাট হয়ে উঠবে সবার কাছে। আমার কাছে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। আমার কাছে স্টারলিংক লিটন SMS করছেন মিরপুর 6 থেকে। এছাড়াও ফিরোজ আমাদের ওয়াবদা খুলনা থেকে SMS করেছে, এবং তিনি বলছেন যে এই ঘটনাটা তার কাছে অনেক ভয়ঙ্কর লেগেছে। আমাদেরকে ময়মনসিংহ থেকে তপু SMS করেছেন আমাদেরকে রাজ লিপন, আমাদেরকে এছাড়াও SMS করেছেন। আচ্ছা, আমি একটা কথা বলি যে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, তারপরে কিন্তু স্পেস দিয়ে প্রথমে আপনার নামটা লিখতে হবে। যদি শুরুতে এলাকা বা অন্য কোনো জায়গার নাম আগে লিখে ফেলেন তাহলে সেই SMSটা পড়া সম্ভব হয় না। আমাদেরকে SMS করেছেন তাকিব, এছাড়াও SMS করেছেন আমাদেরকে রক্তিম মিরপুর থেকে, আমাদেরকে নিয়ামুল SMS করেছেন নিয়ামুল নাসির জনি বাগেরহাট থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি জিসান এবং অশ্রু, হাজব্যান্ড ওয়াইফ, তারা মিরপুর থেকে শুনছেন। আমাদেরকে জুনায়েদ মোহাম্মদপুর থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে বৃষ্টিটা অসাধারণ। আমাদেরকে সুজা জুই, আমাদের স্টুডিওতে যারা আছেন তারাও বলছেন যে বৃষ্টিটা অসাধারণ, সবার কাছে বেশ ভালো লাগছে, এবং শীতে এরকম সময়ে সাধারণত বৃষ্টি হয় না। ইথিকা আমাদের SMS করেছেন, এবং তিনি বলেছেন যে তাকে ভয় দেখাতে যদি আমরা পারি আর কি। আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি অর্ক, এবং তিনি বলছেন অডিও ক্লিপটা অসম। আমাদেরকে হাফিজুল SMS করেছেন কাপাসিয়া থেকে, এবং তিনি বলছেন যে আজকের ভূত FM কেমন হবে। আপনি শুনছেন যদি, তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে কেমন হবে আসলে ঠিক বলা যায় না, কেমন হচ্ছে সেটা জানতে চাই আপনার কাছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাকে SMS করেছেন আরিফ মিরপুর থেকে, এবং তিনি বলছেন যে আই লাভ ভূত FM। আমাদেরকে রাফিদ SMS করে বলছেন ভেরি গুড স্টোরি। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি মিশন। আচ্ছা নাম তো পড়তে পারলাম না, আগে অন্য কিছু লিখেছিলেন এই জন্য। নাজমা আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাদের স্বর্ণা, এছাড়াও SMS করেছেন আমাদেরকে তামিম পাবনা থেকে, এবং তিনি বলছেন যে এই ঘটনা তার কাছে ভালো লেগেছে। ফেকিং আমাদের SMS করেছেন রহিম, SMS করেছেন রুদ্র, পিঙ্কি ময়মনসিংহ থেকে SMS করেছেন রোহান রাজশাহী থেকে, আমাদেরকে SMS করেছেন হিমেল খুলনা থেকে। এছাড়াও প্রান্ত আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে। অর্ণব আমাদের SMS করেছেন, তিনি বলছেন যে ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। আমাদেরকে SMS করেছেন পাপড়ি ভূতের গলি থেকে, এবং তিনি ভূত FM এনজয় করছেন সেটা লিখেছেন। মাসুক আমাদের SMS করেছেন টাঙ্গাইল থেকে, SMS করেছেন আমাদেরকে রিশাদ। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মহিউদ্দিন মুর্তজা। সানি 69 বোট বাজার থেকে আমাদের SMS করেছেন, লিখেছেন অসম স্টোরি। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মৌরি। এছাড়াও SMS করেছেন আমাদেরকে রায়হান, SMS করেছেন আমাদেরকে মনীষা। তারেক আমাদের SMS করেছেন আমাদেরকে হাসান, SMS করেছেন সাফওয়ান। এছাড়াও আমাদেরকে রাশিক SMS করেছেন কনা। এছাড়াও আমাদের SMS করেছেন ইরিন সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে চান তারা ইমেল অ্যাড্রেসটি জেনে নিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। সেটা আপনার সাথে ঘটে থাকলেও কোনো সমস্যা নেই, অন্য কারো কাছ থেকে শুনে থাকলেও সমস্যা নেই। এবং যে ঘটনাগুলো আগে হয়ে গেছে বিভিন্ন এপিসোডে, যে ধরনের ঘটনা আমরা প্রচার করেছি সে ধরনের ঘটনা না পাঠানোটাই ভালো।
যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো অডিও ক্লিপ পাঠাতে। আপনার ঘটনাটি আপনার মোবাইল বা অন্য কোনো ডিভাইস দিয়ে রেকর্ড করুন এবং সেই রেকর্ডেড যে ক্লিপটা সেটা আমাদের পাঠিয়ে দিন, ফাইলটা। এবং যারা আমাদের মেল পাঠাবেন তারা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই মেলটি আপনি কিভাবে আমাদের মানে আপনি কি এখানে পার্টিসিপেট করে সবাইকে আপনার ঘটনাটি জানাতে চান, নাকি আপনি চান যে আপনার মেলটা আমরা পড়ে শোনাই। আরো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে এবং বিজ্ঞাপন বিরতির পরে এখনই ফিরে আসছি। আমাদের সাথেই থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। শুনছেন সব সময় রেডিও ফুর্তি ঘুরিতে, সময় রাত 12:55। আমি রাসেল আছির সাথে এবং আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা। আর বাইরে তো বৃষ্টি ভেজা একটা ওয়েদার এবং আমার মনে হয় সবাই এনজয় করছেন, অনেকে SMS করেছেন। একটু আগে আমার এক সিনিয়র ভাই তারেক, তিনিও SMS করেছেন এবং তারেক ভাই লিখেছেন যে তিনিও আমাদের সাথে রয়েছেন এবং এই মুহূর্তে তিনি যেটা বলেছেন যে বৃষ্টি ভালো, কিন্তু সবার জন্য সেটা ভালো না, সবার জন্য মঙ্গল না। সেটা ঠিক। আমাদেরকে অয়ন SMS করেছেন, অনন এছাড়াও অনিক ঢাকা থেকে SMS করেছেন আরো অনেকে। SMS তো পড়বই, তবে তার আগে ঘটনায় চলে যাই। আমাদের সঙ্গে রয়েছেন আলিফ, আমরা তার একটা ঘটনা শুনে আসবো। আলিফ। আসসালামু আলাইকুম লিসেনার, রাসেল ভাইকে অনেক ধন্যবাদ আমাকে কল করার জন্য। তো সবার আগে এই প্লেয়ারদের যারা সবাই শুনছে আজকে ভূত এফএম, সবাইকে ধন্যবাদ। সাথে নাফিস রাতান আর্গন, ওর অপারেশন হয়েছে, সবাই ওর জন্য দোয়া করবেন আশা করি। রাসেল ভাই, আমার ঘটনাটি আজকে যেটা বলছি সেটা বাংলাদেশের ঘটনা নয়, বাংলাদেশ থেকে অনেক দূরে নেদারল্যান্ডের একটি ঘটনা। আমস্টারডামের ভিতরে একটি স্টেট আছে। যিনি ঘটনা বলেছেন তিনি এতক্ষণ ফ্লাই করে চলে গেছেন। এখন তার ফ্লাইট রাত 2টার দিকে ছিল। আচ্ছা, তো তার নাহিদ মানে ভাইকে এখন খুবই মিস করবো। নাহিদ উনি ভাই এখন এয়ারপোর্টে, তার মানে। জি, হ্যাঁ। তো নাহিদ ভাইকে খুব মিস করবো। নাহিদ ভাই নিশ্চয়ই শুনছেন এই মুহূর্তে রেডিও ফুর্তি, এবং যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। তো নেদারল্যান্ডের ঘটনাটি বলতে গিয়ে সবার আগে বলছি যে আমস্টারডামের ঘটনা, আর এটা হচ্ছে আমস্টারডামের স্লটারবার্ট একটা জায়গা আছে, সেখানের একটি ঘটনা যেখানে উনি থাকতেন। তো আজ থেকে 9 বছর আগের ঘটনা। ওখানে তখন ওনার 2 বছর হয়ে যায়। তো সে নার্সিং একটি কোর্স করতে গিয়েছিল নেদারল্যান্ডে। তো নার্সিং এর কোর্সটি কমপ্লিট করার পর তার একটা হসপিটালে জব হয়। তো সেই হসপিটালে 6 মাস জব কর্মরত অবস্থায় সে একটি বাসা ভাড়া করে, যেটা মোটামুটি বড় তার জন্য হয়ে যায়, এবং তাকে যেহেতু বাংলাদেশে টাকা পাঠাতে হতো, সেজন্য সে চাচ্ছিল যে তার সাথে একটি সাবলেট রাখতে। তো সে কিছু স্পেশাল মানুষদের বলে রাখে যে কেউ যদি পায় সাবলেট তবে তাকে যেন ইনফর্ম করে। তো ঘটনার দিনে চলে আসি। তো ঘটনার দিন আপনার, সে যখন হসপিটাল থেকে বাসায় আসে তখন সন্ধ্যার সময়। তো বাসায় এসে দেখে যে খাওয়ার কিছু নাই। নরমালি ওইখানকার মানুষগুলা যেগুলি খায় হচ্ছে টুনা ফিশ, যেটাই পায় মানে সামনে পায় যেটা খেয়ে ফেলে। ওই মুহূর্তে বাসায় কিছু ছিল না। তো টেম্পারেচার হচ্ছে -18 ডিগ্রি এরকম। তো উনি আহ, বাসা থেকে বেরিয়ে সুপার শপে যায় এবং কিছু জিনিস কিনে নিয়ে আসে রাতে খাওয়ার জন্য। তো সুপার শপ থেকে বের হবার পরে একটু সামনেই তাকে একজনের সাথে ফেস করতে হয় একটা চৌরাস্তায়, এবং সে তাকে হঠাৎ করে মানে আচমকা থামিয়ে বলে যে আপনার বাসায় কি ভাড়ার, মানে নেদারল্যান্ডেরই একজন লোক, কিন্তু আপনার বাসায় কি কাউকে সাবলেট রাখতে চাচ্ছেন? তো উনি খুবই অবাক হয়ে বলেন, জি রাখতে চাচ্ছি। তো মনে মনে চিন্তা করলো হয়তো আমি যেসব স্পেশাল মানুষদেরকে বলেছি তারাই হয়তো, তাদের কাছ থেকে হয়তো সে খবরটা পেয়েছে। তো ওনার সাথে কনভারসেশন হয়, এবং কনভারসেশন হওয়ার পর বলে ঠিক আছে চলেন, সবকিছু মিনিমাইজ করার পরে উনি বললেন যে ঠিক আছে আমার বাসায় চলেন। তো বাসায় যাওয়ার পরে ওনাকে ওনার রুম দেখিয়ে দিলেন এবং বুঝিয়ে দিলেন কি কি করতে হবে এবং কত টাকা শেয়ার করতে হবে, এটাও বুঝাই দিলেন। তো এটা বলে উনি বললেন যে ঠিক আছে আমি থাকবো এখান থেকে, আজকে থেকেই থাকবো। এবং নাহিদ ভাই একটু অবাক হয়ে যায় যে ওনার সাথে কোনো লাগেজ ছিল না, সাথে কোনো কাপড় চোপড়ের ব্যাগ ট্যাগ কিছুই ছিল না। তো উনি তো বললেন যে আমার রুম কোনটা, তখন তাকে রুম দেখিয়ে দিল এবং নাহিদ ভাই তার রুমে চলে গেল। তো যেহেতু খাবার খাননি, একটু রান্নাঘরে কিচেনে গিয়ে কিছু খাবার রান্না করতে গিয়ে ওই সময় তিনি তাকে অফার করলেন যে আজকে বাংলাদেশি রান্না হচ্ছে, আপনি আমাদের সাথে খেতে পারেন। তো উনি বললেন যে, আর বলে দিলেন যে আগামীকাল থেকে আমরা খাবো, এটা শেয়ার করে খাবো, যেগুলি বাজার করা হবে আর কি। তো উনি রাজি হলেন কিন্তু ওনার সাথে খেলেন না। তো নাহিদ ভাই দিন যথারীতি তার সব কাজ শেষ করে রাতে ঘুমিয়ে পড়েন, এবং ঘটনাটা ঘটে রাত 2টার দিকে। হঠাৎ করে তার রুমের ভেতর থেকে সে মানে একটু সাউন্ডে ঘুম ভেঙে যায়, এবং সে পাশের রুম থেকে কটর মটর একটা সাউন্ড পেতে থাকে। ওই মুহূর্তে সে, যখন তার ঘুম পুরোপুরি ভেঙে যায় ওই কটর মটর সাউন্ডে, হঠাৎ করে সে বেড থেকে উঠে এবং স্পষ্ট শুনতে পারে যে পাশের রুম থেকে 15-20 জন হাসাহাসি করছে। তো সে বলল আমি একজন আজকে ভাড়া একজনকে থাকতে দিলাম, সে আজকেই মানুষ নিয়ে আসলো, এটা কিভাবে সম্ভব?
সে লিভিং রুম দরজাটা খুলে লিভিং রুম দেখে পুরো অন্ধকার, এবং তখনও লিভিং রুম থেকে ওই রুম থেকে সাউন্ড আসছিল আর কি। তো উনি রুমের সামনে যান এবং উনি যখনই দরজাটার সামনে নক করার আগে পর্যন্ত দাঁড়ান তখনই সাউন্ডটা ভ্যানিশ হয়ে যায়, এবং উনি কৌতূহল বশত দরজাটা নক করে। দরজা নক করার পরে ঘুম থেকে উঠে উনি আসছে এরকম একটা সিচুয়েশন, এবং ওনাকে যেহেতু কোনো কাপড় চোপড় ছিল না, তিনি তার পরনের জামা কাপড় দিয়েছিল, তো দেখলেন যে সে থেকে উঠে হাই তুলতে 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 দরজা খুললো। তো উনি বললেন কি আপনার রুম থেকে সাউন্ড পাচ্ছিলাম, বলে যে কই না তো, আমি তো ঘুমাচ্ছিলাম। তো তিনি আর কোনো কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়েন। এটা ছিল ওইটার ঘটনা, ইমিডিয়েট পরের দিনের ঘটনা। ওই দিন তিনি যথারীতি 9টার দিকে বাসার থেকে বেরিয়ে পড়ে এবং ঠিক 7টার দিকে বাসায় আসে। নর্মালি নেদারল্যান্ডের 7টা মানে সকালবেলায়, অলমোস্ট আলো চারিদিকে। তো উনি বাসায় আসেন এবং বাসায় আসার পরে আম, দেখেন যে পুরা রুম অগোছালো হয়ে গেছে। মানে উনি রীতিমতো খুবই বিরক্ত ওনার উপর যে এটা কি পুরা অগোছালো রুম, এবং উনি বাসায়ও নাই। তো সে সব অগোছালো জিনিসপত্র গুছিয়ে রাতে খেয়ে ঠিক আবার ঘুমিয়ে পড়ে। ঠিক ওরকমই সময়ে রাত 2টার দিকে আবারও তার এরকম সাউন্ড, কটর মটর সাউন্ড, কটকট একটা সাউন্ড, সে উঠে যায় এবং যখন ঘুমটা পুরোপুরি চোখ থেকে তাড়িয়ে দেয় তখনই তার কাছে ক্লিয়ার একটি সাউন্ড ভেসে আসে পাশের রুম থেকে, 15 থেকে 20 জন হাউমাউ করে কাঁদছে। উনি খুব ভয় পেয়ে যায় এবং সাথে সাথে লিভিং রুমের দরজাটা খুলে দেখে পুরো অন্ধকার রুম। ঠিক গতকালকের মতোই তার কাছে দরজাটার সামনে যাওয়ার পরপরই সাথে ভ্যানিশ হয়ে যায়, এবং সে আবারও কৌতূহল বশত ভেতরে কি হচ্ছে জানার জন্য দরজা নক করে। দরজা নক করার পরে উনি দরজা খুলে নেবে বলে আমি তো গতকালকেও শব্দ পেলাম, আজকেও শব্দ পাচ্ছি, কিছু কি আপনার রুমে হচ্ছে? তো উনি বললেন না তো আমি ঘুমিয়েছিলাম। তো বললো যে আপনি কখন আসলেন বাসায়? বলে আমি রাত্রে 12টার দিকে চলে এসেছি। তো উনি আর কোনো কথা না বাড়িয়ে আবারও ঘুমিয়ে পড়লেন, কারণ এসব কথাবার্তা বাড়ানোর সময় নেই তার। আগামী মানে পরের দিন তাকে হসপিটাল যেতে হবে। তো পরের দিন যথারীতি তিনি হসপিটাল চলে যান। তো ওই দিন ছিল স্যাটারডে, হাফ ডে। তো 4টার দিকে তিনি বাড়িতে চলে আসেন। চলে আসার পর দরজা খোলার পর যেটা উনি দেখলেন সেটা হয়তো কখনোই চিন্তা করেনি এটা আমাকে দেখতে হবে। তিনি দেখলেন কিচেনের ভিতরে যে লোকটাকে তিনি সাবলেট হিসাবে দিয়েছিলেন, জিনিসটা একটু অদ্ভুত, যে সে ব্লেন্ডার মেশিনের ভিতর হাত মানে ব্লেন্ডার মেশিনটা ছাড়া, এবং রক্ত চারপাশে ছড়িয়ে পড়ছে, এবং সেটা তার দিকে সে ওই লোকটা তাকে হাসছে, মানে অদ্ভুত একটা দৃষ্টিতে হাসছে। এইটা দেখে তো মানে যে কেউ ওই জায়গা থেকে মানে চিন্তাও করতে পারবে না আমাকে কি করতে হবে, সে সাথে সাথে নিচে চলে যায়। তো সে থাকতো 3তলায়, নিচতলায় এক বাংলাদেশি থাকতো, এবং তাকে সাথে সাথে গিয়েই অবহিত করে যে উপরে আমি এই জিনিসটা দেখলাম। তো নিচের থেকে ওই ভাইয়াকে উপরে নিয়ে নাহিদ ভাই উপরে উঠানোর পরে দেখলো যে কই রুমের ভিতর তো কিছুই নাই। তো যেহেতু এই জিনিসটা দেখলো তারপরে সে আর ওই ঘরে ঢোকে নেই, এবং নাহিদ ওই যে বাংলাদেশি ভাইটাকে সে রিকোয়েস্ট করে তার সাথে ওই দিন রাত যাপনের জন্য রেডি করলো আর কি। তো ওই দিন রাতটা সে ওখানে থাকে, সানডে রাতটা থেকে মানে স্যাটারডে রাতটা থেকে পরের দিন সানডে। তো সানডে সে ড্রাইভিং এর জন্য বের হয়, ওই দিন তার বন্ধ থাকে। তো সকালবেলা ভোরে ড্রাইভিং এর জন্য বের হবে, তো উপরে ড্রেস চেঞ্জ করতে গেলেন। তো যাওয়ার পরে দরজা যখন খুললেন সকালের আলোতে যেরকম দেখলেন সেটা হচ্ছে চারিদিকে, আপনার কিচেনের চারিদিকে রাসেল ভাই রক্ত দিয়ে ভরা, এবং যে টি শার্ট এবং প্যান্টটা উনি ওনাকে দিয়েছিল সেটা পুরোটাই রক্তে ভেজা। ওই দিন আর তিনি ড্রাইভিং এর জন্য বেরোতে পারলেন না, এবং সে 100% ডিসিশন নিল যে সে ওই বাসায় আর থাকবে না। ওই বাসার থেকে তিনি বেরিয়ে পড়লেন, এবং ওই বাংলাদেশি ভাইয়ের সাথেও তিনি বিদায় নিয়ে ওই স্টেট থেকে অন্য স্টেটে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন, এবং হসপিটাল ওইটাই আছে, ওই জায়গা থেকে আরো দূরে তিনি বাসা নিলেন। তো সেখানে যাদের সাথে থাকলেন তারা সবাই বাংলাদেশি। তো 8-9 জনের সাথে কষ্ট করে তিনি একটা রুম পায় আর কি, 8-9 জনের সাথে থাকার জন্য। তো ওখানে প্রায় 1 মাস অতিবাহিত হওয়ার পর উনি হঠাৎ করে একদিন হসপিটাল থেকে বাসায় ফিরছেন। ফেরার পথে তার সাবওয়ে হয়ে আসার কথা। তো যে মেট্রো রেল গুলা ট্রেন গুলো আছে সেটার জন্য সে ওয়েট করছে। ওয়েট করার পর ট্রেনে যখন উঠলেন তিনি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর কি। তো মানে হঠাৎ চোখ পড়লো যে সেই লোকটি ট্রেনের মধ্যে দাঁড়িয়ে আছে। অদ্ভুত এক দৃশ্য, ওনার হাত ব্লেন্ডার মেশিনে, হাত একদম ছিটকে যাচ্ছে, মাংস টাংস ছিটকে পড়ছে, ওই লোকটা তার সামনে দাঁড়িয়ে আছে, এবং সে আস্তে আস্তে পেছানোর চেষ্টা করছে ভয়ে। তো আই কন্ট্যাক্ট যাতে না হয় সেটার জন্য সে মানে প্রস্তুত ছিল না। তো হঠাৎ করে লোকটা তাকে, তার মাথা ছিল কি অন্যদিকে, জিজ্ঞেস করছে আপনি কেন চলে গেলেন আমার থেকে, আমি তো আপনাকে যেতে বলিনি। তো উনি কথা না বলে যে আমি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না, এটা বলে সে পিছনের দিকে যাচ্ছে। তো তার স্টেশন চলে আসে, এবং স্টেশন আসার পরে তিনি নামেন।
নামার পরে ওই ট্রেনটি চলে যায় এবং ওই লোকটির সাথে তার আর কোনো ধরনের দেখা হলো না। তো উনি রাস্তা দিয়ে কমপ্লিট বাসায় আসার পথে পুরোটাই চিন্তা করলেন যে কেন আমি ওনার সাথে বারবার দেখা করছি, আমি ওনার সাথে দেখা করতে মোটেও রেডি না, এরকম কেন হচ্ছে। উনি সাইকিয়াট্রিস্টের কাছে গেলেন এবং যেটা চিন্তা করছিলেন যে এটা কোনো ওনার হ্যালুসিনেশন হবে। সাইকিয়াট্রিস্ট তো ওনার পুরো কথাটা শুনলেন এবং বললেন যে আপনি কিছুদিন রেস্ট নেন এবং এসব ওষুধগুলো আপনি খান, হয়তো কন্টিনিউ করলে আপনার এসব জিনিসগুলো আর মাথায় আসবে না। আপনি তো নিজে দেখছেন, আপনার সাথে যারা আছে তারা দেখছেন। কিন্তু ওনার মন মানে না। ঠিক কিছুদিন পরেই উনি এরকম হসপিটাল থেকে আবার বাসায় আসছিলেন এবং বাসায় আসার পথে সাবওয়ে থেকে ট্রেন দিয়ে নামার পরে বাসায় হেঁটে আসছিলেন। এমন সময় তার মনে হলো তার পেছনে কেউ আছে। তো হঠাৎ করে সে মাথা ঘুরিয়ে দেখে যে সেই লোকটি, এবং ওই লোকটিকে সাথে সাথে দেখার পর সে ওখান থেকে প্রস্থান করার জন্য দৌড়ের সাহায্য নিলেন এবং সে দৌড়ে যাচ্ছেন। এমন সময় দেখলো যে সে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আর তিনি দৌড়ে যাচ্ছেন। তো তার কাছে জিনিসটি খুবই অবাক করার মতো লাগে এবং সে ওই দিন বাসায় ফোন দেয় বাংলাদেশে। ফোন দিয়ে তার বাবা মাকে বলে যে তোমরা অনেক কষ্ট করে আমাকে পাঠিয়েছো, আমি আর নেদারল্যান্ডে থাকবো না, আমি খুব শিগগিরই বাংলাদেশে চলে আসবো, আমি তোমাদের জন্য কিছু করতে পারিনি, তো আমাকে মাফ করে দিও। এটা বলার পর উনি মানে ওই দিন পরের দিন সে হসপিটালে যায়। পরের দিন একদম এক্স্যাক্টলি পরের দিনে তিনি হসপিটালে যান এবং হসপিটালে যাওয়ার পর কাজের মানে 3টা-4টার দিকে হঠাৎ করে তিনি দেখলেন যে 20-25 জনের একটি দল হসপিটালের দিকে আসছে। তো হসপিটালের দিকে এত মানুষ আসছে এবং সবার মুখে এরকম মানে সবাই এরকম বলা বলি করছে যে যাক আজকে জিনিসটা বের হবে, এরকম কিছু একটা। তো ওই হসপিটালে মানে পাদ্রী সহ দেখলাম, উনি বলছে যে আমি দেখলাম যে পাদ্রী সহ 20-25 জন লোক আসছে। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে কেন এসেছেন। তো ওনাদের মধ্যে একজন বললেন যে আমাদের এখানে একটা ডেড বডি পাওয়া গেছে, সেটা আমরা নিতে এসেছি। তো উনি কৌতূহল বশত ওনার যেসব কলিগস আছে আরো নার্স আছে সবাই ওই ফ্রিজিং রুমের সামনে গেল এবং ওখান থেকে দেখা গেল একটা ডেড বডি ফ্রিজিং রুম থেকে বের করে স্ট্রেচারে উঠানো হচ্ছে। এমন সময় সবাই ভেতরে ছিল, উনি দেখলেন যে এতদিন তার সাথে যে মানুষটা এতদিন তার সাথে যাকে দেখেছেন, এতদিন যাকে দেখছেন ঠিক সেই মানুষটাকে ওই বক্স থেকে বের করা হচ্ছে এবং তার সারা শরীরে খোঁচা 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 লাল লাল দাগ আর কি। তো উনি মোটামুটি অবাক হয়ে যায়, এটা আমি কি দেখছি, এতদিন আমার সাথে কি হলো, তাহলে আমি ভুল না, আমি সাইকিয়াট্রিস্টের কাছে গেছি, এটা হ্যালুসিনেশন ছিল না, সামথিং ইজ দেয়ার, আমার সাথে কিছু একটা খারাপ ঘটেছে বা আমি কিছু খারাপের সম্মুখীন হয়েছি। সো তো উনি ওই দিন ওই লোকটার সাথে বললো যে আমি কি আপনাদের সাথে কোথায় নিয়ে যাচ্ছ যা হচ্ছে। তো উনি জায়গাটার নাম বলেন যে আমরা এই সেমিটারিতে নিয়ে যাব এবং পাদ্রীরা বলেছে যে ওনাকে আমরা 1 মিনিট লেট মানে অনেক লেট হয়ে যাওয়া, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে দাফন করতে হবে। তো উনি ওনার সাথে বললো যে আমি কি সিমেটারিতে আসতে পারবো। উনি বললেন যে হ্যাঁ তুমি আসতে পারো। তো ওই সিমেটারিতে সে যায় এবং যাওয়ার পরে দেখলেন যে ওই কবরস্থান, মানে তার অবাক লাগছে যে ওইখান কবরস্থান থেকে একটা কফিন উপরে উঠানো হচ্ছে, যে কবরস্থানে মানে একটা কবর দেওয়া ছিল, তো ও পাশাপাশি আরেকটা কবর। তো সেখানে দেখা যাচ্ছে যে আগের যে কফিনটা সেটা উঠিয়ে এসে পাশের কবরস্থানে রাখছে, আর যে আজকে যেটা নিয়ে এসছে সেটা ওই কবরে রাখছে। তো জিজ্ঞেস করলো কি ব্যাপার, ওই কবরে থেকে কেন এই কফিনটা উঠে পাশের কবরে রাখা হচ্ছে আর এটা কেন এখানে রাখা হচ্ছে। বলে যে অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কিছুদিন আগে বলতে প্রায় 1 বছর আগে 1 বছর আগে একটি বাসের দুর্ঘটনা হয় এবং বাসটি আপনার ব্রিজ ভেঙে পানিতে পড়ে যায়। তো এখানে প্রচুর মানুষ মারা যায়, প্রায় 60 জনের মতো মানুষ মারা যায় এবং এর মধ্যে ওনার আত্মীয় স্বজন একটি ভুল মানুষকে দাফন করে ফেলে। তো যার ফলে যখন ওরা আসল খবর পায় যে ওনাদের ডেড বডিটা এই হসপিটালে আছে এবং যেটুকু উনি জানতে পারলেন যে উনি ঠিক মতো বলতে পারেনি, যার কাছে উনি জিজ্ঞেস করেছেন তিনি বলেছেন যে ওনাদের বাসায় এরকম একটা সমস্যা হচ্ছিল। তো পরে নাকি খবর পেয়ে বলেছে যে না ওনাদের লাশটা পাওয়া গেছে এই এই হসপিটালে। তো উনি জিনিসটা মোটামুটি উনি অবাক হয়ে যায় এবং দেখলো যে না ওই লোকটার খবর দেওয়া হচ্ছে এবং খবর দেওয়া শেষ হয়ে গেছে। উনি বাসায় চলে আসে এবং জিনিসটা এরপর থেকে তার সাথে আর ঘটা বন্ধ করে দেয়। তারপরে তিনি চিন্তা করলেন যে হয়তো এটার সাথে একটা লিঙ্ক আপ ছিল, আমি হসপিটালে চাকরি করছি। তো উনি যতটা চেয়েছেন আর কি পজিটিভ ভাবে জিনিসটাকে মিনিমাইজ করতে চেয়েছেন। যাচ্ছে আসলে অনেক ধন্যবাদ আলিফ আপনাকে চমৎকার ঘটনা করার জন্য। এবং আমি সবাইকে বলবো যে সাবধান। আমি যখন সাধারণত ওই যে হাতিপুল, তারপরে সেন্ট্রাল রোড, তারপরে ফার্মগেট এরকম জায়গা ক্রস করি তখন দেখি যে বিভিন্ন জায়গায় দেয়ালে লেখা আছে রুমমেট আবশ্যক।
তো এই ঘটনা যদি সত্যি হয় এবং এই ঘটনা যদি বাংলাদেশেও ঘটে, তাহলে যারা এই ধরনের বিজ্ঞাপন দিচ্ছেন যে রুমমেট আবশ্যক, তারা একটু দেখে শুনে নেবেন এবং মানে ইন্টারভিউ করে নেবেন যে আসলেই যাকে নিচ্ছেন তাকে কতটুকু বিশ্বাস করা যায়। আহ যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আমাদের সাথে এখানে উপস্থিত আছেন ডক্টর রিসালাত, এবং তিনিও একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবেন। এবং আমি তার আগে কিছু SMS পড়ে ফেলতে চাই। আমাকে অনেকেই দেখছি থ্যাঙ্কস দিচ্ছেন আমাকে বাবু ভাই এবং আলিফকে নিয়ে আসার জন্য। বুঝতেই পারছি আমাকে সবার অনেক ভালো লাগে বেশি সে মানে যাদের ঘটনা তারা আজকে এখানে আছেন। অপু, রাসেল, বাবু ভাই, সবাইকে আচ্ছা সবাই বলছেন যে খুব আচ্ছা বাবু ভূত FM খুব ভালো লাগছে। আচ্ছা আমাদেরকে এছাড়াও মৌমিতা SMS করেছেন, মৌমিতা নাফিজ স্বর্ণা SMS করেছেন আমাদেরকে, জিল্লাল এছাড়াও SMS করেছেন, রফিক, অজিত আমাদের SMS করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি প্রশান্ত, মিম আমাদের SMS করেছেন আমাদেরকে, রনি, এছাড়াও শাহরিয়ার SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রূপা। আজকের ভূত FM তার কাছে জোস লাগে। রিমা আমাদের SMS করেছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে এবং তিনি বলছেন জোস হচ্ছে। আমাদেরকে এছাড়া SMS করেছেন দেখতে পাচ্ছি মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে এবং তিনি বলছেন তিনি এবং তার ওয়াইফ সোনিয়া একসাথে ভূত FM শুনছেন আর সে ঘটনাগুলো অনেক ভালো লাগছে। আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি রিমা। আচ্ছা রিমার SMS পড়লাম মনে হয় একটু আগে। আমাদের SMS করেছেন মাসুক টাঙ্গাইল থেকে, এছাড়াও নাফিস আমাদের SMS করেছেন, তানভীর আমাদের SMS করেছেন সোহাগ, এছাড়াও SMS করেছেন টুটুল, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আচ্ছা মাসুদ পারভেজ কাউলা থেকে। আজকের ভূত FM তার কাছে ভালো লাগছে। আমাদেরকে SMS করেছেন মিজান সিলেট থেকে, এছাড়াও SMS করেছেন সুহাস রাজশাহী থেকে এবং তিনি বলছেন যে গল্পগুলো খুব জোশ ছিল। আমাদেরকে হাসান মিরপুর 14 থেকে SMS করেছেন এবং তিনি বলছেন বৃষ্টি হচ্ছে এবং তিনি একই সাথে ভূত FM খুব এনজয় করছেন। ফাহিম আমাদের SMS করেছেন আমাদের হাসান মিরপুর আচ্ছা অনেকবার SMS পাঠিয়েছেন যার জন্য বারবার পড়তে হচ্ছে। আমাদেরকে এছাড়াও রায়হান SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নাজমা, এছাড়াও পাপড়ি এবং তিনি বলছেন যে তার কাছে আলিফের ঘটনাগুলো ভালো লেগেছে। ইঞ্জিনিয়ার সোহেল চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন আই লাভ ভূত। আচ্ছা তিনি ভূত FM অনেক বেশি পছন্দ করেন, সেটা তিনি লিখে পাঠিয়েছেন আর কি। সামির আমাদের SMS করেছেন আমাদেরকে শুভ, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি পুষ্পা, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মাহিন ঢাকা থেকে। সেকেন্ড স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। তার মানে দ্যাট মিনস বাবু ভাই যে ঘটনাটা ছিল সেই ঘটনার কথা তিনি বলছেন। সিরাজ, সাত্তাজ এবং সাজিদ তারা SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিলে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের অতিথি ডক্টর রিসালাতের কাছে তার ঘটনা শোনার জন্য। Hello, listener. Thank you, Rasul bhai, for inviting You're me most once welcome. again. আজকে যে স্টোরিটা অ্যাকচুয়ালি আমার না। আমি এখন যে বাসায় থাকি তার আগে যে বাসায় থাকতাম, তো সেই বাসার দারোয়ান আমাকে এই স্টোরিটা বলে। আমরা ফ্রেন্ডরা মিলে গল্প করছিলাম, তো হঠাৎ করে সে আমাদের কাছে এসে বলে যে মামা আপনারা ভূতের গল্প নিয়ে তো কথা বলছেন, আমি এর আগে যে বাসায় থাকতাম আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছে। তো আমি স্পেসিফিক ভাবে ধানমন্ডির কোন এরিয়ার কাহিনী সেটা আমি বলতে চাচ্ছি না, ফর সাম পার্সোনাল রিজন। ধানমন্ডির ঘটনাটা স্টার্ট হয় এইভাবে যে ওই বাসাতে একটা মেয়ের বিয়ে আয়োজন শুরু হয়েছে। তো সেই বাসার মধ্যে বাবা মা, বড় ছেলে, সেই মেয়ে এবং তার ছোট বোন থাকে, ছোট ভাই থাকে। তো মেয়ের বিয়ের জন্য তার রিলেটিভ এবং তার বাবা মা এবং বড় ভাই ইন্ডিয়াতে গিয়েছেন শপিং করার জন্য। তো সেই সময় হচ্ছে সেই মেয়ের সাথে থাকার জন্য তার একজন কাজিন বোন সে থাকে এবং তার সেই ছোট ভাই থাকেন এবং সেই দারোয়ান তখন তাদের হচ্ছে বাসাতে থাকেন। তো তারা নর্মালি তাদের দিন কাটছিল, তাদের কমিউনিকেশন তাদের ফ্যামিলির সাথে সবকিছুই নর্মাল ছিল, কোনোই সমস্যা ছিল না। হঠাৎ করে যেই দিন তাদের ফ্যামিলি ব্যাক করার কথা সেই দিনই হচ্ছে এই ইনসিডেন্টটা ঘটে। সে মেয়েটা সুইসাইড করে। সুইসাইডটা খুবই একটু অদ্ভুত রকমের ছিল, কারণ শুধু সেই দিনই তার যে কাজিন যে সিস্টার ছিলেন তিনি সেদিন তাদের সাথে ছিলেন না। তার যে ছোট ভাই সে সকালবেলা ঘুম থেকে উঠে তার বোনের ঝুলন্ত শরীর দেখতে পায়
সে দৌড়ে যায়, নেইবারদেরকে ডেকে নিয়ে আসে। তাদের বাবা মাকে ফোন দেওয়া হয়, তারা অনেক বিস্ময়কর ভাবে, অনেক হলো মর্মাহত ভাবে দেশে ব্যাক করে। তাদের মেয়ের শরীর দেখে, তারা পুলিশকে ইনফর্ম করে, পুলিশ এসে ইনভেস্টিগেশন করা স্টার্ট করে। তো পাড়া প্রতিবেশী সবাই এটাকে সাসপেক্ট করে যে এটা একটা সুইসাইড ফর এনি পার্সোনাল পারপাস, মেয়েটি মেবি সুইসাইড করেছেন। তো পুলিশের ইনভেস্টিগেশন চলতে থাকে এবং তখন তারা কিছু ক্লু পায়, যেটার কারণে তারা বুঝতে পারে যে মেবি এটা সুইসাইড না, এটা মার্ডার। রিজন হচ্ছে দুটো। একটা, মেয়েটা যখন সুইসাইড করে তখন তার পিঠে, তার ঘাড় থেকে তার নিচে ব্যাক পর্যন্ত একটা খুবই শার্প পয়েন্ট দিয়ে একটা স্নেক, একটা সাপ ড্রয়িং করা। তো এত সুন্দরভাবে নিখুঁতভাবে একটা মানুষের পক্ষে সম্ভব না সে তার পিঠের মধ্যে একটা সাপ ড্রয়িং করবে, সেটার পক্ষে সম্ভব না, হাত নিয়ে। এবং সেই বাসার মধ্যে ওই দিন রাত্রেবেলা তার ছোট ভাই ছাড়া আর কেউ ছিল না যে সে এটা করতে পারবে। তো অবভিয়াসলি দেয়ার ওয়াজ সামওয়ান এলস। এটা একটা রিজন। তো তারপরে তারা যখন বাসার বাইরে কথা বলতে থাকে, তো তখন তারা পাড়া প্রতিবেশীর কাছ থেকে শুনতে পারে যে ওই মেয়েটি খুবই ক্লোজ একজন ফ্রেন্ড ছিল, যে মাঝে মাঝে তাদের বাসায় আসতো। এবং এই দারোয়ানের কাছ থেকেই তারা অ্যাকচুয়ালি জানতে পারে যে ইনসিডেন্টের রাতে সেই ছেলে রাত 11টার দিকে বাসার মধ্যে আসেন এবং 2টার দিকে চলে যায়। তো দারোয়ানের বয়স হওয়ার কারণে পুলিশ তাকে জিজ্ঞেস করে যে এটা তার হ্যালুসিনেশনও হতে পারে, বা সে আবেগে, ওই সেই মেয়ের মৃত্যুর কারণে আবেগে গিয়ে এই ধরনের কথা বলতে পারে। কিন্তু সেই দারোয়ান পুলিশদেরকেও যেই কথা বলেছে, সে দারোয়ান আমাকেও একই কথাই বলেছে যে সে রাত্রেবেলা জেগে থাকার জন্য সে পাশে একটা দোকান থেকে সবসময় র চা খায়, এবং সে ওই দিন রাত্রেবেলা র চা খাইতে খেতেই সে ছেলেকে দেখেছে, এবং সে খুবই 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 শিওর যে সে অ্যাকচুয়ালি ছেলেটাকে দেখেছে। তো পুলিশ তার কাছ থেকে এই নিউজটা পাওয়ার পরে, তারা যখন এই দারোয়ান এত শিওর ভাবে বলছে, তো তারা সাসপেক্ট করে এই ছেলেটাই তাহলে মেবি মার্ডার। তারা অনুসন্ধান করতে থাকে, তাদের ফ্রেন্ডস, ইউনিভার্সিটি, ফেসবুক থেকে ইনফরমেশন গ্যাদার করে তারা ছেলেটাকে খুঁজে বের করে ফেলে। তারা খুঁজে বের করার পরে যখন ছেলেটি বাসাতে যায়, তখন তারা দেখতে পায় যে ফার্স্ট অফ অল মেয়েটা ধানমন্ডিতে থাকে, সে কাইন্ড অফ একটু রিচ, বাট ছেলেটা ফ্যামিলিটা হইতেছে মিডল লোয়ার ক্লাস। তো পুলিশ গিয়ে যখন তাদের কাছে এলো জিজ্ঞেস করে সেই ছেলেটা কোথায়, তখন তার মা বলে, কান্না ভরা চোখে তাদের দিকে তাকায় থাকে। তাদের বাসার মধ্যে খোঁজাখুঁজি করে, কিন্তু সেই মা আর তার ছোট বোন ছাড়া ওই বাসার মধ্যে কেউ নেই। পুলিশ জিজ্ঞেস করে যে ছেলেটি কোথায়, তখন মা আর কিছুই বলতে পারে না, শুধু এটুকুই বলতে পারে যে মেয়েটির বিয়ে যখন ঠিক হয়ে যায় তার 2 দিন পরে ছেলেটি সুইসাইড করে। অদ্ভুত। তাহলে ওই দিন রাত্রেবেলা অ্যাকচুয়ালি কে গিয়েছিল? ছেলেটা যদি আগেই মারা গিয়ে থাকে তাহলে রাত্রেবেলা কে গিয়েছিল? আর মেয়েটার বিয়ের সাথেই বা ছেলেটার মৃত্যু সম্পর্ক কি ছিল? এটার এই কেসটা এইভাবেই রয়ে যায়। আর এই বিষয়করের সাথে এই কেসটা বন্ধ করতে হয় পুলিশকে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তবে তার আগে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। তুষার আমাদের SMS করেছেন সাভার থেকে। এছাড়াও আমাদের SMS করেছেন অনন্ত। কামরুল আমাদের SMS করেছেন রিশাদ। এছাড়াও SMS করেছেন আমাদের আরমান। SMS করেছেন আমাদের শম্পা আগ্রাবাদ চট্টগ্রাম থেকে। আমাদের SMS করেছেন আবুল হুসাইন। এছাড়াও আমাদেরকে রাকিব ম্যান SMS করেছেন। সবাই মোটামুটি লিখছেন যে ভূত FM অনেক বেশি এনজয় করছেন, আজকে রাতটাই এমন। আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও SMS করেছেন সোহেল হাতিরপুল থেকে, এবং তিনি বাবু ভাই এবং আলিফের অনেক প্রশংসা করেছেন। আরাফাত এবং স্বর্ণা আমাদের SMS করেছেন, তারা জিন এবং পরি, তারা লিখেছেন যে উই লাভ ভূত FM। শিলা ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি এবং তার ছোট ভাই লাইট বন্ধ করে ভূত FM শুনছেন। মোস্তাক আমাদের নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন ফেরারি কিং। SMS করেছেন সজীব নেত্রকোনা থেকে, এবং তিনি বলছেন থার্ড স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমাদের SMS করেছেন সিয়াম ময়মনসিং থেকে। আজকের ঘটনাটা বলা
বলাটা ভালো লাগছে তার কাছে। আমাদের পিয়াস আজিমপুর থেকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও সবুজ, এছাড়াও আমাদেরকে আরাফ এসএমএস করেছেন আমাদেরকে মিন্টু, এছাড়াও আমাদের এসএমএস করেছেন মাসুক টাঙ্গাইল থেকে, এবং তিনি বলছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ হরিবল। আমাদের সেলিম এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। রাকিব ম্যান এসএমএস করেছেন আমাদের, কনক এসএমএস করেছেন আমাদেরকে, রফিকুল এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, স্যাম এসএমএস করেছেন আমাদের, হাফিজুল এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি তুরাগ এসএমএস করেছেন, দুলু এসএমএস করেছেন, পূর্বা আমাদের এসএমএস করেছেন, আফিয়া এসএমএস করেছেন শেখ মোহাম্মদ লিটন বিক্রমপুর থেকে, নরসিংদী থেকে অপু আমাদের এসএমএস করেছেন জুবেল এসএমএস করেছেন, সিনথিয়া এসএমএস করেছেন আমাদেরকে, নিলয় সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনারা যদি ইমেইলের মাধ্যমে আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনার জেনে নিতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের ঘটনাগুলো লিখে পাঠান, এবং শুরুতেই উল্লেখ করে দিন যে আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা আপনাদের ঘটনাগুলো অডিও ক্লিপ করে পাঠিয়ে দিন, এবং অর্থাৎ আপনারা যে কোনো একটা মোবাইল বা অন্য কোনো ডিভাইস দিয়ে আপনার ঘটনাটি রেকর্ড করুন, এবং সেই রেকর্ড করা ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন। যদি সেটা সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করবো। আর যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন, অনেকেই কি ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি প্রশংসা করছেন আজকের এই বিশেষ এপিসোডটির, এবং আমার মনে হয় যে একে তো আমাদের গেস্ট গুলো খুবই ভালো, আজকে যারা আছেন তারা তো সবাই আপনার পছন্দ করেন অনেক, তারপরে আজকে ওয়েদারটা আরো একটু অন্যরকম, সুতরাং আজকে জমজমাট লাগবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপরে যদি আনফর্চুনেটলি কেউ আমাদের এই এপিসোডটি মিস করে ফেলেন তাহলে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন সেই এপিসোড চাইলে আপনি সেখান থেকে শুনে ফেলতে পারবেন, এবং আপনি যদি চান ভূত এফএম টিউন কোডটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন সিটি স্পেস দিয়ে লিখুন 92125, এবং এসএমএস সেন্ড করুন 3123 নাম্বারে। ব্যাস, এই টিউনটি আপনার হয়ে যাবে। আমরা চলে যাবো ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাস্তালাতির সাথে, এবং আমার সাথে রয়েছে আজকের অতিথিরা, এবং সেই সাথে অনেকে এসএমএস পাচ্ছি। একটু আগে আমাদের এসএমএস করেছেন মুন্না ভাই MBA, আমাদের অনেক প্রথম দিকের লিসেনার, এবং আমাদের ভূত এফএম এর একদম প্রথম দিকের গেস্ট তিনি ছিলেন, এবং তিনি এসএমএস করেছেন। আজকে আমাদের সাথে আছেন তিনি। আমাদের সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যে এই বৃষ্টির সময়ে, এই ঠান্ডা রাতে ভূত এফএম শুনে বেশ আনন্দ পাচ্ছেন তিনি। সামিউল আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, জিদান, এবং তিনি বলছেন জো স্টোরি। নিলয় আমাদের এসএমএস করেছেন আমাদেরকে, জুবেল, এছাড়াও শুভ আমাদের এসএমএস করেছেন পিয়াস, শান্ত আমাদের এসএমএস করেছেন আমাদেরকে, পৃথিবীর নিশাত ঢাকা থেকে, এছাড়া আমাদের পূর্ব এসএমএস করেছেন ময়মনসিং থেকে, শহীদুল এসএমএস করেছেন তাসনিম সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার মেসেজ, এবং তারপরে আপনার যে নাম, এবং তারপরে মেসেজ স্পেস দিয়ে, এবং পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে আরো একটা ঘটনা শোনার জন্য। থ্যাংক ইউ রাসুল ভাই। আজকে বৃষ্টি হচ্ছে বাইরে, এবং এই ঘটনাটার সাথে বৃষ্টির কিছুটা রিলেশন আছে, আচ্ছা, এবং এই ঘটনাটা আমাকে সিলেক্ট করতে মানে উদ্বুদ্ধ করছে তিনজন মানুষ, ডিজে জি, হাদি আর আহমেদ তাজ। তো বললো যে এই ঘটনাটা আপনি শেয়ার করেন। আমি 2-3টা অপশন দিয়েছিলাম, ওকে, তো বললো যে এটা শেয়ার করেন না, বেশ ভালো। তো এটা বলছি আমি। হ্যাঁ, ঘটনাটা আমি শুনেছি ইয়াসিরের কাছ থেকে। এটা ওর বোনের কাহিনী। ইয়াসিরের ওরা বিদেশে থাকতো আর কি, মানে আরব রিজিয়নের একটা কান্ট্রিতে থাকতো, সামওয়্যার ইন ওমান, আই প্রবাবলি, মানে আমার ঠিক মনে আসছে না, আরব রিজিয়নের একটা কান্ট্রিতে থাকতো ওখানে। তো ওর বাবা ওখানে ডাক্তার ছিল। অনেক দিন থাকার পরে তো দেশে ওরা চলে আসবে পার্মানেন্টলি। তো দেশে ওরা যেখানে জায়গা কিনেছিল সেখানে বাড়ি ঘর তৈরি হয়নি। তো ওর এক বাবার ফ্রেন্ড, উনিও বিদেশে থাকেন, ওনার বাড়ি ছিল ধানমন্ডিতে। বর্তমানে বাড়িটা আপনার ডেভেলপারকে দিয়ে ওটা নতুন করে করানো হয়েছে। তখন পর্যন্ত বাড়িটা আপনার এই পুরানো বাড়ি ছিল, বেশ পুরানো দিনের বাড়ি। তো ওই বাড়িটাতে
ওনার বাবার ফ্রেন্ড বলে ওখানে উঠতে ওদেরকে। তো ওরা ওই বাড়িটাতে উঠে বেশ কয়েকদিন থাকে। এর মধ্যে ওর বোনের বিয়ের কথা হয়, মানে বিয়ের আপনার মানে কথাবার্তা চলে যে বিয়ে হবে। তো এরকম বিয়ের কথাবার্তা যখন হচ্ছে, প্রায় বিয়ে সিলেক্ট হয়ে যায়, ঠিক হয়ে যায় যে বিয়ে হবে। তো এরকম সময় যেদিন গায়ে হলুদ, মানে সেটাকে গায়ে হলুদ বলে, গায়ে হলুদটা যখন গায়ে হলুদের দিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। হুম, বৃষ্টি হচ্ছে এবং মানুষজন আসছে, ওই ফ্যামিলির মানুষরা, তারা খুব আনন্দ করছে, ফুর্তি করছে এবং মেয়ের গায়ে হলুদ দেওয়া হয়েছে। তো ওই হলুদ এবং ফুল লাগানো অবস্থায় বসে আছে। তো তখন ওই রুমের মধ্যে সন্ধ্যা তখন 7টা-8টা বাজে, কেউ ছিল না আর কি। ওর বোন একা বসে ছিল ওখানে। তো হঠাৎ করে সে আপনার একটা খুটখাট শব্দ পায় বারান্দার কাছে। মনে হচ্ছে যে কে জানি একজন ওখানে বারান্দায় বসে আছে, নড়াচড়া করছে, এরকম সামথিং লাইক দ্যাট। তো ও ফার্স্টে মনে করে যে এই রুমে তো কেউ নাই, এন্ড মানে সে একটা মেয়ে মানুষ, এন্ড শি ইজ গানা গেট ড্রেসড, তার গায়ে হলুদ দেওয়া, সেগুলো চেঞ্জ করবে, মানে তখন হয়ে গেছে আর কি, মানে টাইমটা পার হয়ে গেছে হলুদ দেওয়ার। তো সে হেঁটে বারান্দায় যায়। বারান্দায় যেয়ে বারান্দার কর্নারে সে দেখে, মানে মনে হচ্ছে কি জানি বসে আছে একটা চেয়ারের মতো। তো সে জিজ্ঞেস করে কে, ডাক দেয়। তো কেউ কোনো উত্তর দেয় না বারান্দার মধ্যে। তো পরক্ষণে ও একটা বাতাস পায়। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে একটা দমকা হাওয়া আসে। দমকা হাওয়াতে ও মনে হচ্ছে ওকে কেউ মানে পাস করে চলে গেল। ফিলস লাইক সামবডি প্যাসিং, লাইক কেউ যদি দাঁড়ায় থাকে, এই যে দৌড়ায় পায় যে একটা বাতাসের একটা হলকা লাগে গায়ে, সামথিং লাইক দ্যাট ফিল করেছে এবং তার মাথাটা ঝিমঝিম করে ওঠে। তো যাক, আর কেউ নাই চেয়ারে। সে বাসায় আসে, এসে তার মাকে ডাক দেয়। মাকে ডেকে বলে যে আমার খারাপ লাগতেছে, এখানে বসেছিলাম এসে। অ্যান্ড শি ওয়াজ কোয়াইট হ্যাপি। মানে অনেকে আছে যে হয়তো বিয়ে শাদীর ব্যাপারে হ্যাপি থাকে না, সে হ্যাপি ছিল। তো তার মাকে বলে, তার মা তখন জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, শরীর খারাপ, কি ব্যাপারে, সেই খাওয়া দাওয়া করছো, বাট এনিওয়ে লাইক সিম্পল নার্সিং থিং মা যেটা করে। করার পর বলে যে না ঠিক আছে, আচ্ছা যাক, এনিওয়ে। তো একসময় ফ্রেশ ট্রেশ হয়ে গভীর রাত হয়ে যায়। রাত হওয়ার পরে সে বাসায় বসে থাকে। তো হঠাৎ করে গভীর রাতে ওর বোন সবসময় একলা থাকতো। তো ওর নাকি একলা ভয় লাগছিল, ঘুমের মধ্যে প্রচন্ড ভয় লাগা শুরু করে। তো সে তার মাকে বলে যে আমার সাথে থাকো, আমি ভয় পাচ্ছি। তো মা বলে আচ্ছা ঠিক আছে, কিসের ভয় পাচ্ছিস, সে বাসায় উঠছি প্রায় আমাদের প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, ভয় পড়তে কিছু নাই। কেন ভয় পাচ্ছিস, সেখান তো এরকম কিছু না। বললে আমার ভয় লাগতেছে, প্রচন্ড ভয় লাগতেছে। তো ওর মা আসে, এসে ওনার সাথেই আর কি থাকে রাতে। তো যেটা হয়, ও ঘুমায় থাকার সময় গভীর রাতে প্রায় তখন 2-3টা বাজে, এরকম সময় ওই রুমের মধ্যে ও ফিল করে যে কেউ একজন জোরে জোরে শ্বাস নিচ্ছে দাঁড়ানো, মানে অন্ধকারে আবছা আলোতে সে দেখতেছে একটা অবয়বের মতো জোরে জোরে শ্বাস নিচ্ছে। তো এটা দেখে, মানে সে দেখে একটু হকচকাতে হয়েছে যে রুমের মধ্যে কে এরকম রাতের বেলা এরকম দাঁড়ায় থাকবে, শ্বাস নিবে। তো সে তার মাকে ধাক্কা দেয়। মা উঠে, মা উঠে তাকে দেখে কেউ নাই। এবার দুজনই দেখো বলে যেখানে দাঁড়ায় ছিল কেউ, মা বলে না কে দাঁড়ায় থাকবে, কেউ নাই। তো আবার ঘুমায় যায়। তো ও আর ঘুমাতে পারে না, মা ঘুমায় যায়, মা ঘুমের মধ্যেই ছিল, বেশ ঘুমায় যায়। এবং সেকেন্ড টাইমও একটু পরেই ওই সেম অবয়বটাকে সে দেখে পায়ের কাছে দাঁড়ানো, শ্বাস নিচ্ছে। এবং সে আবার ভয় পায়, মাকে ডেকে উঠায় এবং লাইট জ্বালায়, বলে যে আমি আজকে ঘুমাতে পারতেছি না। মানে খুবই, মানে সে মানে ঘুমের যে একটা মানে জিনিসটা তার মধ্যে থেকে ঘুমের প্রভাবটাই কেটে যায় আর কি। তো সে জেগে থাকে, মাকে উঠায়, মা বলে যে তুমি কি দেখে ভয় পাচ্ছ, হঠাৎ তোমার কি হলো সেই। তখন মনে করে যে হয়তো বিয়ে হচ্ছে, হয়তো মানে তার জীবনে একটা বড় চেঞ্জ আসতেছে, তার মধ্যে হয়তো হইতেই পারে, মা এরকম ভাবে। তো ভাবার পরে তাকে রাতের বেলা কফি টফি বানায় দেয়। তো ব্যাপারটা যেটা ছিল, ইয়াসিরের ফ্যামিলি খুব একটা যে মানে ধার্মিক টাইপের তা ছিল না। এবং সে বলছে যেটা বললে তার অসুবিধা নাই। কিছু মানুষ আছে ধার্মিক আর কি, আপনার কিছু হলেই ভয় পেলে দোয়া পড়ে বা তো ওরা ওইটার সাথে এখন তারা প্রচন্ড ধার্মিক। তো ওই টাইমে তারা এই ধর্মের বিষয়ে ব্যাপারটা খুব একটা কেয়ার করতো না। তো কফি টফি খেয়ে রাত পার করে সকালের দিকে বোন ঘুমায় আর ওর মা চলে যায়। তো বাসার কেউ আর ওই রুমটার প্রতি খুব একটা মানে নজর দেয় নাই বা আপনার অ্যাটেনশন পে করে নাই। তো ও দিনের বেলা ঘুমাচ্ছে, রাতে ঘুমাতে পারেনি সাম রিজনে সেই। এবং ওর বিয়েটা কিন্তু তার পরদিনই কিন্তু তার বিয়ে। ঠিক আছে? মানে ওই দিন দ্যাট ফলোইং ডে ওই ছেলেকে হলুদ দিয়ে দিতে যাওয়ার কথা এবং তারপর দিন হচ্ছে বিয়ে। তো এমন সময় ঠিক সন্ধ্যার আগে, মানে সারাদিন মানে ও ঘুমাচ্ছিল, সন্ধ্যার আগে ওর মা যায় মেয়ের রুমে, দেখে ঘুম থেকে উঠছে কিনা। তো যে দেখে যে মেয়ে বিছানার উপর বসে আছে, চুলগুলো এলোমেলো, এবং যখন তাকায় দেখি যে তার চোখটা বেশ লালচে আভা হয়ে গেছে, সামথিং লাইক আপনার মানুষ বলে রেড আই টাইপের একটা চোখ। তো বলতেছে কি হয়েছে তোমার, কি তুমি এরকম করে বসে আছো, কখন উঠছো? তো মেয়ে কোনো উত্তর দেয় না। একটু পর মেয়ে তাকে তুই তামারি করে কথা বলা শুরু করে মাকে।
মানে আজে বাজে কথা এটা সেটা। তখন মা চিন্তা করে যে কি হলো এটা সেটা। আরো তার খালা চলে আসে, আরো দু একজন আসে। ওই ইয়াসির যখন গেছে ওকে সরাই দিছে, দেখতে দেয়নি। এনিওয়ে বেশ এলোমেলো আচরণ, অসংলগ্ন কথাবার্তা। তো এর মধ্যে একজন বলে যে মনে হয় জিনিসটা মানে কোনো আসর হয়েছে। তোর মা এগুলো বিশ্বাস করে না, বলে কি বলো এসব, এর মেয়ে পাগলামি করতেছে, মেয়েকে ধরে সে চড় মারতে যায়, উল্টা মেয়ে মাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। তো বলতেছে তো তোর কোনো অ্যাফেয়ার আছে থাকলে বলো, তাহলে আমরা এটা নিয়ে করবো না, মুভ করবো না। তো মেয়ে তো ওইটার কথাই বুঝতেছে না। তো শি ইজ অ্যাক্টিং অল ডিফারেন্ট, এবং সে নাকি একটা ডিফারেন্ট ডায়ালেক্টেও কথা বলা শুরু করছিল, যেটা নাকি মানুষ মানে কমিউনিকেট, নট ইংলিশ, নট বাংলা, আরবিও না, হ্যাঁ, সামথিং একটা ডায়ালগটা কথা বলতেছিল। এই ডায়ালেক্টটা আসলে আমরা মানে ওখানে যারা ছিল তারা ডিটেক্ট করতে পারেনি কোন ডায়ালেক্টে কথা বলছে তার সাথে। তো এই অবস্থায় যাই হোক ওকে রাখা হয়। তো একজন বলে যে এখানে আপনি যাই বলেন, এখানে আপনার মেয়ের আসর হয়েছে, আমরা হুজুর নিয়ে আসেন একটা, হুজুর এনে পড়ান। তো ওর মা এটা থেকে খুবই মানে থাকে, বলে না হুজুর লাগবে না, আমি মেয়েকে দেখো সরাই দিতে চাই, এবং বলে প্লিজ কথাগুলো কাউকে বলবেন না, যেহেতু তার কালকে বিয়ে। রাতের বেলা তারা নর্মালি ছেলের বাসায় যায়, যে আপনার যা করার আর কি ওটা করে আসে, কার্টিসি করে আসে। পরদিনে কিন্তু বিয়ে হওয়ার কথা, বাট মেয়ে কিন্তু বাসায় প্রচন্ড পাগলামি শুরু করে দিচ্ছে। পাগলামিটা হচ্ছে সেই অসংলগ্ন পর্যায়ে, আপনার এই যে ভৌতিক ব্যাপার স্যাপার টাইপের আর কি, আমাদের মানুষের আসর হলে যা হয়। এই পর্যায়ে ওর এক মামা এসে চিল্লাচিল্লি করে, বলে যে না এরকম কিছু হতেই পারে, আমি তোমাকে নিয়ে আসে। তো উনি কোত্থেকে একজন লোককে নিয়ে আসে, লোকটা ঠিক হুজুরও না, আবার আপনার মানে ওই তান্ত্রিক টাইপেরও কিছু না, যে নাকি এসব কাজ করে, বাট সে নাকি আপনার অ্যাস্ট্রোলজার টাইপের, এবং তার বেশ এসবই আছে। তো ওই লোক আসে, এসে দেখে, দেখে বলে যে আপনার মেয়ের উপরে একটা মানে খারাপ জিনিসের মানে আপনার প্রভাব পড়ছে, আসর হয়েছে, এবং শি ইজ পজেসড। এবং এটা আপনি যাই বলেন, আপনার যদি ঠিক করতে হয় আপনাকে ইউনিট টু ডু সামথিং ইমিডিয়েটলি, কারণ আপনি কালকে তো মেয়েকে বিয়ে দিবেন, এভাবে যেতে পারবে না। তখন রাত হয়ে গেছে অলরেডি, ইটস লাইট নাইট, ধরেন 9টা 10টা। তখন বলে যে আমি একটা চিনি, তো সে থাকে হচ্ছে আপনার ঢাকার কাছাকাছি একটা যে কোনো গ্রামে, একজন মানে ওঝা টাইপের আছে, আমি তাকে নিয়ে আসতে পারি, আসলে মনে করেন যে সে কিছু একটা করতে পারবে। তো কথা শুনে তো ওই লোকটাকে বলা হয় তাহলে যান। তো ওই লোকটা তখন ইয়াসিরকে নিয়ে রওনা দেয়, রওনা দিয়ে আপনার বাসে করে সে গভীর রাতে সেই ঢাকার কাছাকাছি যে জায়গাটা ধরেন 2-3 ঘন্টা লাগে আর কি, সেখানে যায়। তো ওখানে নামার পরে আপনার ওই নিশুতি জায়গা, যার ওখানে যাবে, তো যাওয়ার পথে রাস্তার মধ্যেই ওরা দেখে যে একটা কুকুর, হ্যাঁ, মানে ফলো করতে করতে যাচ্ছে। তো ওই লোকটা বলে যে ওই ইয়াসিরকে বলতেছে তুমি ভয় পেও না, তোমার বোন যার দ্বারা পজেস হয়েছে সে খুব শক্তিশালী কোনো কিছু একটা জিনিস, যদি হালকা পাতলা হতো আমি ওখানে ঝাড়তে পারতাম। তো এইখানে হয়তো কিছু দেখতে পারবা, যে জিনিসটা হচ্ছে যে আসলে মানে দিস ইজ সামথিং অ্যাসোসিয়েটেড উইথ ওই জিনিসটাই, তো সেই অনেক উল্টাপাল্টা করতে পারে। তো কুকুরটা দেখে, কুকুরটা তাদের সাথে ফলো করে এবং গড় গড় করে শব্দ করতেছে, এবং খুঁজতে 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 ওই মানে হেঁটে যেতে 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 ওই যেই লোকের বাড়ি, সেই একটা একতলা টিনের ঘর, সেখানে যায়, যে উঠানে যায়, উঠানে যেয়ে দেখে যে উঠানের মধ্যে ওই সেই যে আপনার যাকে যে ঝাড়াবে আর কি, সেই লোকটা ওখানে বসা, গুনিন টাইপের একজন লোক, সে বসা। সে বলতেছে যে অমুক সাহেব, আমি জানতাম যে আপনি আসবেন, কারণ আপনার খবর আমি পাইছি যে আপনি আসবেন, আপনার সাথে তো আমার আগেও কমিউনিকেশন মানে এরকম যোগাযোগ হয়েছে, এবং আপনি যেটা কাজে আসবেন আমি বুঝতেছি আপনার উপর প্রভাব আছে। আপনার সাথে একটা কুকুর আসছে রাস্তায় হাঁটতে হাঁটতে, বলে জি আমার সাথে কুকুর ছিল একটা, বলে ওই কুকুর ওই প্রভাবের ইটা। তো যাই হোক, আমি যাব আপনার সাথে নিশ্চয়ই ঢাকায়, এবং অনেক কিছুই বলে দিল, এরকম একটা মানে কিছু এরকম আপনার যে পজেশনের ব্যাপারে, যে ওইখানে পজেস। তো ওরা ওই লোককে নিয়ে সেই রাতে রওনা দেয়। রওনা দিয়ে আস্তে আস্তে মনে করেন যে প্রায় ভোরের কাছাকাছি, মানে রাত 3টা এরকম বেজে যাবে বাসায় আসতে। তো বাসায় আসার পরই লোকটা যখন ওই বাসাতে পাড়া দেয়, যে আপনার ওই যে বুনিন টাইপের যে লোকটা, তার পাটা কে জানি ব্যাকা করে দেয়, মানে মোচড়ায় দেওয়ার মতো আর কি, তাকে মানে ঢুকতে দিবে না বাসায়, এরকম কিছু। সে বলে যে আমার পায়ে এরকম হচ্ছে, এরকম মানে এখানে কিছু একটা ফোর্স আছে যেটা আমাকে মানা করতেছে। তো তারপরে সে ঢোকে, ঢোকার পরে যখন যায়, তো বুঝে যে এই বাসাটার মধ্যে মানে এক ধরনের সে ভাইব ফিল করতে থাকে। সে বলে যে এখানে খুব খারাপ একটা জিন ছিল, যে নাকি মানে এই ওকে পজেস করে ফেলছে, বিকজ সে নিশ্চয়ই কিরকম দিন ছিল, বলছে যে ওর হলুদের দিন ছিল। বলছে যে সে যেটা করছিল, সে গায়ে কাঁচা হলুদ মেখে এমন সময় মানে যেতে হয় না বাইরে, সেই সেই সময়টা সে বাইরে গেছিল, তখন তাকে পজেস করছে।
তো তখন ভেতরে যায় যে ওই গুনিন যে নাকি থাকে, সে ওই মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করে, মানে সাম সর্ট অফ টক আউট করার চেষ্টা করে যে কি ব্যাপার। এবং ওই মেয়েটার মুখ দিয়ে আর কি আপনার ওই কথাগুলো বলতে থাকে, সেম জিনিসটাই সে যেটা বলে ওইটাই বলে, যে আমি এরকম বসেছিলাম, আমাকে সে ডিস্টার্ব করছে এবং আমি ওকে পজেস করছি, আমি ওকে ধরে রাখবো, ছাড়বো না। তো এরকম মানে আপনার কথা হতে থাকে আর কি। সে তো এই পর্যায়ে গুনিন বলে, তাহলে তোমার তোমার যেতে গেলে কি করা লাগবে? তো বলে যে মানে ও কনভিন্স করে ওই জিনটাকে, যাই হোক কনভিন্স করে চলে যাওয়ার জন্য, বলে তোমার কি করা লাগবে? তো বলতেছে যে আজকে আমি তো যাবই না, এবং যদি এরকম যেতে হয় নেক্সট মানে একটা দিন দেয় যে অমুক দিন তুমি অমুক জায়গায় একটা ছাগল রেখে আসবা, ছাগলের মানে কালো ছাগল রেখে আসবা, এবং আমি ওইটা নিয়ে যাব এবং আমি মানে ওখান থেকে চলে যাব। তো এটা শুনে তো গুনিন অনেক কথা বলে, লাস্টে এসে গুনিন বলে যে আসলে আপনার এই ওই যে জিন পজেস করছে সে যাবে না, সে এইভাবে যাওয়ারও না, আসলে আপনাকে যে প্রসিজার বলা হয়েছে এটা করা লাগবে, আপনার একদমে ছাগল কিনে আনা লাগবে এবং ছাগলটাকে অমুক জায়গায় রাখা লাগবে, ওখান থেকে চলে যাবে। তো গুনিন এটা বলে ওই দিন চলে যায় ওই বাসার থেকে। আর আপনার যে ওই বিয়েটা পিছায় যায় ফর সাম রিজন, তাকে অসুস্থতা বা কিছু একটা কজ দিয়ে পিছায় যায়। তো এর মধ্যে যেটা হয়, ওই মানে মেয়েটা নাকি অনেক রকম উদ্ভট কাজ করে, যেটা নাকি তার ওর মার কাছ থেকে শোনা। এটা অনেকেই দেখে নাই, যে যেটা নাকি আমরা সবসময় অনেক সময় শুনি, যে আমরা মুভিতেও দেখি যে আপনার ওই যে দেয়াল ক্রল করে মানুষ ওঠে। এটা আমাদের কাছে অনেক সময় মনে হয় অবিশ্বাস্য কথা, বাট এই জিনিসগুলো যে মানুষ এলিমেন্টটা পাইছে, দেয়ার ইজ সামথিং দ্যাট ঘটছে। এবং এই ঘটনাটা ইয়াসির বলে যে তার মা নাকি নিজে দেখছে যে তার বোন দেয়াল ক্রল করে উঠে যেত উপরে রাতের বেলা। এমন সিচুয়েশন হতো, দেয়ালের মধ্যে দেয়াল ক্রল করে করে উপরে উঠতো, এবং মানে ভয়ঙ্কর একটা মানে মানে ওই মূর্তি দেখার মতো না, এমন এমন কার্যক্রম করতো। এবং তার চেহারা ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া শুরু করলে কয়দিনেই মানে বেশ বাজে একটা এফেক্ট তার শরীরের উপর, চেহারার উপর পড়লো। এবং বাসার মধ্যে তখন ওই রাত হলেই, ওই মানে ওই দিনের আগেই আপনার বিভিন্ন রকমের আপনার ওই যে কুকুর টুকুর প্রচন্ড ডাকতো ওই জানলার কাছে এসে। মানে খুব রকম তাদের প্রচন্ড রকম ডিস্টার্ব হতো ওখানে। আর আপনার বাসার যে মানে বাতি ছিল দু একটা জায়গায়, লাইট হঠাৎ করে অফ করে দিত, এরকম কার্য হতো। তো এনিওয়ে, তো যেই দিন আপনার ডেট দিল যে আপনার এই ছাগল নিয়ে আসার, তো ছাগলটা যখন নিয়ে আসে, এনে ছাগলটাকে বাইরে রাখে, বাসার যে গাড়ি বারান্দা আছে ওখানে রাখে, এবং ওই গুনিন এসে তখন তার যে রিচুয়াল এটা করা শুরু করে। এবং এই রিচুয়ালের সময় যেটা মানে মানুষ অনেকে মনে করে যে আপনার আপনার এই এরকম ঘটনা অনেকে শুনছে যে আপনার জিন আনা বা জিন ছাড়ানো, এটার মধ্যে যে কাহিনীগুলো ঘটে এটা খুব ন্যাচারাল ভাবে, কারণ গুণিনটা আসছে হচ্ছে আপনার অন্য একটা অঞ্চল থেকে, এই বাসার কোনো কিছুর উপর তার কোনো কন্ট্রোল নাই। তো এই অবস্থায় দেখে মানুষ যে যখন এখানে গুণিন কাজ করতেছে, ওই পাশের রুমে আপনার ঠাস করে শব্দ হয়ে ফুলদানি পড়ে গেছে, তারপর লাইট বন্ধ হয়ে গেছে এখানে, এই ধরনের কার্যক্রম হতে থাকে সে যখন আপনার রিচুয়াল পালন করতেছে। তো এরকম এক পর্যায়ে প্রচন্ড জোরে আপনার এই শব্দ হয় বাইরে, যে দেখে যে মানুষ যায়, লাস্টে যে দেখে যে ছাগল যেটা ছিল সেটার ঘাড় কেউ ভেঙে রেখে চলে গেছে। এবং মেয়েটাও মনে করেন যে বেহুশ হয়ে যায়, এবং তাকে এক পর্যায়ে আপনার সুস্থ করা হয়, এবং মানে দেখে যে আস্তে আস্তে সে রিকভার করে এটার থেকে। এবং এই কয়দিনে তার যে অবস্থা হয়, যেটা মানে বলার মতো না। আপনার একটা মানুষকে যদি অত্যাচার করা হয় মাসকে মাস, সেরকম অবস্থায় মেয়েটা মানে আপনার ফেরত আসে। এবং এখন অলরেডি তারা আবার বিদেশ চলে গেছে, তারা আমেরিকায় থাকে। তো আর কিন্তু মানে ওই যে জিনিসটা তাদের মধ্যে এখনো এফেক্ট পড়ে আছে। আর এই যে জিনে ধরার ব্যাপারটা মানুষ যত সিলি ভাবে নেয়, আসলে কিন্তু সেটা না, অনেকেরই এরকম কিছু ঘটে। এবং এই ইসের ইয়াসিরের যে ঘটনাটা, আমার মনে হয় যে সে 100% সত্যি কথাই আমাকে বলছে, যা বলছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি যেতে হবে। আপনারা সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 1:49 এবং আমার সাথে রয়েছে এই মুহূর্তে আমাদের অতিথিরা। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আলিফ। থ্যাংক ইউ রাসেল ভাই। পিডিসি রিয়াদ স্যারকে দিয়ে স্টার্ট করে দিচ্ছি। আমার ভাগিনা আনান রাসেল ভাই, ওর ঘটনা এটা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া গ্রামে। ঘটনাটি ঘটে আজ 2008 সালে। তো ছোটবেলা থেকে গ্রামের বাড়িতে সে যেত, তখন থেকে অনেক ঘটনা শুনে আসতো যে এই ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটেছে। তো বড় হবার পর তো পরীক্ষা দিবে, তো দাদির কবর জিয়ারত করতে গেছে গ্রামের বাড়িতে গোপালগঞ্জে। তো গোপালগঞ্জে পৌঁছানোর পর, আমি খুব শর্ট করে বলছি, গোপালগঞ্জে পৌঁছানোর পর তোর দাদা বলছে যে তুই কি খাবি,
নাতিকে বলছে তুই কি খাবি? তো বলছে যে তুমি যেটা খাও, বলে যেখানে সবচেয়ে বড় গলদা চিংড়ির হাট বসে সেই গলদা চিংড়ির হাটটা রবিবারে বসে এবং দুপুর 3টায়। তো তুই যদি চাস তাহলে তোর জন্য বড় বড় গলদা চিংড়ি নিয়ে আসতে পারি। তো বলে যে ঠিক আছে দাদু দাদু ভাই আমি যাবো সাথে। তো বলে ঠিক আছে তুই রাজীবের সাথে যা, ও যাবে তো তুই যা। তো ও বাড়ি থেকে বাজারটা বেশ দূরে, তো শর্টকাট নেওয়ার জন্য একটা মাঠ পেরোতে হয়, মাঠ পেরোনোর পর দুটো রাস্তা পড়ে, যেটা আপনার ভ্যান নিয়ে পাকা রাস্তা পড়ে আর একটা ঝোপঝাড় দিয়ে ক্রস করে বাজার যেতে হয়। তো বাজারটা সদরের প্রায় কাছেই। তো 3টার বেশি বেজে যায় বাজারে পড়তে পড়তে ওদের, মাঠটা ক্রস করে, যেটা আগের দিন রাতে বৃষ্টি হয়েছে তো মাঠটা পুরোটাই ভেজা। তো আপনার বাজারে যায় এবং ওরা গলদা চিংড়ি যেটা কিনতে গেছে সেটা কিনে বাজারে দিয়ে বাসার বাড়ির দিকে ফিরছে আর কি। তখন সন্ধ্যা হয়ে যায় আর কি। তো আর শুধু গলদা চিংড়ি না, অন্যান্য জিনিসপত্র কিনে বাসায় বাড়িতে ফিরছিল। তো ফেরার ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা কবরস্থান পড়ে, তখন ফিরে তো ওই কবরস্থানের সামনে এসে দুজন মিলে ডিসাইড করে যে এখন আমরা যাব কোন দিক দিয়ে যাব। তো দুজনের মধ্যে কথার মধ্যে মামা, যে রাজীব মামাটা বলে আনানকে যে আনান আমি মেন মেন রাস্তা দিয়ে যাই, কারণ দেরি হলেও এই রাস্তাটা সেফ। তো যেহেতু সন্ধ্যা ঘনিয়ে রাতের প্রায় রাত চলে এসছে, তখন আনন্দ বলছে যে না মামা বেশি দূরে থেকে যাবার সমস্যা, এত দূর হাঁটতে পারবো না, যত কম শর্ট মানে যত কম সময়ে যাওয়া যায়। তো ও বলছে যে ঠিক আছে যদি সময় কম লাগে তাহলে ঝোপঝাড় দিয়ে যেতে হবে, কিন্তু আমি তো চাচ্ছি না ঝোপঝাড় দিয়ে যেতে আনান। তো বলছে না মামা চলো ঝোপঝাড় দিয়ে যাই, তুমি কি এখনো বিশ্বাস করো আমরা ঢাকার মানুষ, তুমি এগুলো একজনের ধরবে, আমরা দুজন মিলে থাকলে ধরবে না ইনশাল্লাহ কোনো সময়। তো ওরা মামাকে নিয়ে এসে ঝোপঝাড় দিয়ে হাঁটা শুরু করে। তো তখন রাত মানে ঘনিয়ে এসছে এবং ঘুটঘুটে অন্ধকার। তো অমাবস্যার রাত, মানে আপনার শরীরও দেখতে পারবেন না। তো মোবাইল ফোনের যে নোকিয়া 1100, তো মোবাইল ফোনের যে আলোটা দিচ্ছে তো ওটা বেশ আলোকিত লাগছে এরিয়াটা। তো হেঁটে যাচ্ছে, হেঁটে যেতে 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 একটা সময় ওই ঝোপঝাড় যে রাস্তাটা ক্রস করবে, কারণ ওর তো টার্গেট ওই মাঠে আসার। তো ঝোপঝাড় ক্রস করে মাঝখানে চলে আসছে। তো এমন সময় ওর মামা বলছে যে বাড়ি থেকে বেরিয়েছে সে অনেক আগে, আমি একটু টয়লেটটা সেরে আসি। তো একটু কর্নারে গেছে, ওকে বলে তুই এখানে দাঁড়া। তো সেই যে ও ওই জিনিসটা দুইটা মানে চিংড়ি মাছটা আর একটা ব্যাগ একটু হাতে ধরে দাঁড়িয়ে আছে। তো 2-3 মিনিট পরেই মামা ব্যাক করে। তো ওকে খুবই গম্ভীর গলায় বলে চল, এটা বলে ও হাঁটা শুরু করে। এবং যেহেতু ও গ্রামের ওই রাস্তাটা চেনে না, তো ওনার সাথে সাথে হাঁটছে। তো হাঁটছে। ওর কাছে যেটা মনে হলো সন্ধ্যা ঘনিয়ে প্রায় ও 1 ঘন্টা ও রাস্তা ধরে হাঁটলো, কিন্তু রাস্তা আর শেষ হচ্ছে না। তো মামাকে জিজ্ঞেস করলো রাজীব মামা কি ব্যাপার, এখনো রাস্তা শেষ হচ্ছে না, ঘটনা কি? তো বলে যে হাঁটতে থাক। তো হাঁটতে একটা সামনে ঢিবির মতো উঁচু জায়গা পেলো। এমনিতেই ঝোপঝাড় অনেক মানে অগোছাল অবস্থা, উঁচু 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 নিচু অনেক জায়গা। তো ওই ঢিবিটা ক্রস করার পর একটু সামনে এগোনোর পর সামনে একটা বট গাছ পড়ে। তো রাস্তা থেকে 3 ফুট জায়গা, 3 ফুট দূরে গ্যাপ রেখে তো বলে যে তুই এখানে দাঁড়া। হঠাৎ করে সে বট গাছটার সামনে গেল। তো আপনি 3 ফিট সামনে একজন লোক গেলে আপনি দেখতে পারেন, বুঝতে পারবেন সে মুভ করছে। তো বট গাছটা অত বিশাল মোটা না, ছোট একটা বট গাছ। তো বোঝাই যাচ্ছে ওই জায়গায়। তো 3 ফিট দূর থেকে ওই লোকটা মানে ওই রাজীব যে মামাটা, সে বট গাছের সামনে যাওয়ার পরই ভ্যানিশ হয়ে গেল, মানে কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না। তো ওই উকি মেরে দেখে যে বট গাছের আশেপাশে কিছুই নাই। তো বলো যে মামা তুমি যে আমার সাথে দুষ্টামি শুরু করলে সেটা করা যাবে না, আমি ভয় পাচ্ছি না। অনেকক্ষণ সারা শব্দ নাই, 10 মিনিট গেল, 15 মিনিট গেল, 20 মিনিট গেল, কোনো সারা শব্দ নাই। ওখানে ও একা। তো হঠাৎ করে তার মনে হলো যে এখন কটা বাজে, ঘড়িতে সময় হচ্ছে রাত 4:30, বিকাল 4:30। ওই যে 4:30টার দিকে সে একবার ঘড়ি দেখেছিল, তখনই যে 4:30 বাজে এখনো সেই 4:30। এবং মোবাইল ফোনও সে একই অবস্থা, 4:30। তো সে মোটামুটি ভয় পেয়ে যায় এবং যা হচ্ছে তার সাথে যা ভালো হচ্ছে না সেটা সে চিন্তা করে ওখান থেকে ব্যাক করে। ব্যাক করার ডিসিশন নিতেই দেখে যে ওই রাজীব মামা দাঁড়িয়ে আছে এবং তার সাথে সে তার হাত ধরে বলে যে তুমি কোথায় গেলা, আমাকে রেখে 15 মিনিট 20 মিনিট আমি দাঁড়ায় আছি। তো ওকে বলে যে চলো আমার সাথে চলো, রাজীব মামার সাথে চলো। তো যেসব কথাবার্তা রাজীবের সাথে হচ্ছিল সেটা পুরো গম্ভীর, চলো আমার সাথে। তো এবার আরো হাঁটছে। একটা পর্যায়ে ও দেখতে পেলো, বলে যেখানে দাঁড়াও। তো দাঁড়ানোর পরপরই দেখলো যে একটা ভাঙা কবর, এবং ভাঙা কবরের সামনে হঠাৎ করে সে বললো যে এখানে দাঁড়াও। তো দেখতে সে ভাঙা কবরের ভেতর ঢুকে গেল এবং মিনিট মিনিট কয়েকের মধ্যে সে ওখান থেকে হাত বের করে বললো যে আমাকে দাও। এটা বলার পর এই জিনিসটা দেখার পরে ও আর বললো যে না এটা আসলে কোনো কিছু নর্মাল না। ওখান থেকে সে এক দৌড়ে যেভাবে পারলো হাতের মধ্যে যে একটা ব্যাগ ফেলে যেভাবে পারলো সেভাবে বেরিয়ে গেল। দৌড়াতে একটা ঘর পেলো সামনে, এবং ও মনে করলো আমি অনেক দূর দৌড়িয়েছি, যেটা ওর ভাষায় কি আমি অনেক দূর দৌড়িয়েছি। তো ওই বাড়িতে পৌঁছানোর পরে মহিলাটাকে অবহিত করে যে আমার আমার বিপদ, আপনি আমাকে একটু আশ্রয় দিন। আমি খুবই শর্টকাটলি বলছি রাসেল ভাই। তবে তিনি বলে যে আচ্ছা ঠিক আছে তুমি থাকো আজকে রাতটা, আমি
মাঝখানে কিছু জিনিস মিস করে গেছি। তো বলেছে তুমি আজকে রাতে থাকো এখানে, কালকে সকালে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তো বাড়িতে পরের দিন সকালবেলা বাড়ি পৌঁছায়, এবং পৌঁছানোর পর রাজীব মামাকে সে দেখতে পারে ঘরের ভেতরে। এবং সে, মা তো অনেক কান্নাকাটি করছে, কারণ এলাকার লোকজন সবাই ওকে খুঁজতে বেরিয়ে পড়েছে। তো রাজীব মা বলে, তুই কোথায় ছিলি? তোকে আমি দাঁড়াতে বললাম, তুই এসে দেখি তুই কিছুই নাই, তুই হাত করে বসে আছিস। ওর কাছে আসার পরে আমাকে বললি যে মামা তুই বাসায় যা, আমি একা যাবো। আমি একা যাবো, তুই একা যাবি। এরকম কেন আমাকে বললি? বলার পর তুই হঠাৎ করে দৌড়ে চলে গেলি, এটা কি? আমি তোকে সারা পুরা বাড়িতে খুঁজলাম, পুরো এলাকায় খুঁজলাম, পেলাম না। তো পরে জানা গেল যে ওই জায়গাটায় লাস্ট ছোট্ট করে ফিনিশিং দিয়ে রাসেল ভাই, ওই জায়গাটায় যে মানুষটা ছিল এরকম প্রায় অনেকে দেখতো। তো জিনিসটা হচ্ছে একটা পাগল ছিল এখানে, যে পাগলটা সবসময় মাছ খুঁজতো। সত্যি কথা বলতে সবসময় মাছ খুঁজতো মানুষের কাছে। এবং লাস্ট মোমেন্টে একটা গ্রামের বাড়িতে সে ঢুকে একটা বাচ্চাকে সে কামড় দিয়ে দেয়, যার ফলে গণপিটুনিতে সে মানে খুব ভালোভাবে ইনজুর্ড করে বাচ্চাটাকে। তো এলাকার লোকজন তাকে ভালো মার দেয়, মার দেওয়ার পরে সে ওখানে মৃত্যুবরণ করে। তারপর থেকে মাঝে মধ্যে কিছু মানুষ এরকম ঘটনা মানে শুনতো সবাই, যে এরকম ঘটনা, যে কাউকে নিয়ে যাচ্ছে কোথাও দূরে, কোথাও নিয়ে যাচ্ছে এরকম। হ্যাঁ, এটা আমি জানি না সত্য নাকি ঘটনাটা, তবে আমার কাছে মনে হচ্ছে যে যে আমাকে বলেছে সে বলেছে না ভাই এটা 100% ট্রু ঘটনা। এটা যেন কোথাকার ঘটনা? এটা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া গ্রাম। ওকে, ওকে, থ্যাংক ইউ আলিফ। আমাদের হাতে সময় নিয়ে এই ঘটনাটা আরো ভালোভাবে শোনা যেত। অনেক ধন্যবাদ সবাইকে স্টুডিওতে আসার জন্য, এবং অনেক ধন্যবাদ